আসসালামু আলাইকুম। আশা করি প্রতিবারের মতন এবার সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি সঙ্গে আছি তোমাদের প্রিয় ভাই আশিক। আসসালামু আলাইকুম। আমি সঙ্গে আছি তোমাদের প্রিয়াঙ্কা আপু এবং সব সময় তোমাদের সঙ্গে সাথে রয়েছে চ্যানেলের অ্যাডমিন এবং রাইটার মিন্টু ভাই। গল্পের শুরুতেই বলে রাখি, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো যে তোমরা ভয়েস করতে চাও আমাদের সাথে। আমাদের সাথে যোগাযোগ করার জন্য ডিসক্রিপশনের ভেতরে থাকা ফোন নাম্বারে মেসেজ দিয়ে যোগাযোগ করতে পারেন। আর সব সময় মেসেজ দেবেন। আপনাদের সাথে যোগাযোগ থাকবে মিন্টু ভাই। অথবা যদি কেউ গল্প লিখে দিতে চাও কিংবা ভয়েস করতে চাও, তাও যোগাযোগ করতে পারো। কেমন গল্প চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। অহেতুক কেউ মেসেজ বা ফোন করে ডিস্টার্ব করবেন না, কেননা প্রত্যেক মানুষের সময়ের মূল্য থাকে। তাই নিজের ভালোবাসা এবং নিজের সততা বজায় রেখে যোগাযোগ করবেন মেসেজের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে। সিগারেট হাতে নিয়ে ছাদের উপরে দাঁড়িয়ে আছি আর এক দৃষ্টিতে সেই চাঁদের দিকে তাকিয়ে আছি। কত সুন্দর এই মহীয়সী মায়াবী রাত। আকাশে হাজারো তারার সাথে যুক্ত আছে রঙিন রংময় মায়াবী সেই চাঁদ মামা। তারা আর চাঁদের কিরণে রাতের অন্ধকার কেটে চাঁদটা উজ্জ্বল আলোকিত রূপে প্রকাশিত পেয়েছে। মনের সুখে সিগারেট টানছি আর দূর আকাশের দিকে তাকিয়ে আছি। কত সুন্দর সেই নীল আকাশ, সুন্দর রাতের আবহাওয়া, নিস্তব্ধ শুনশান, চারদিকে কোনো মানুষ নেই, পুরো জায়গা নিস্তব্ধ। শুধু আমি একা ছাদের উপর দাঁড়িয়ে মনের সুখে সিগারেট টানছি আর মাঝে মাঝে সেই দূর আকাশের দিকে তাকিয়ে আকাশের রং বেরঙের খেলা দেখছি। হালকা একটু অতীতে ডুব দিলাম। সময়টা কত ভালো ছিল যখন পরিবারের সবাইকে নিয়ে সুখে ছিলাম। সুখ বেশি দিন কপালে থাকে না, এটাই চিরস্থায়ী সত্য ঘটনা। সবার মতো আমিও হাসি খুশি ছিলাম। বাবা মা, আত্মীয় স্বজন, পাড়ার প্রতিবেশী, বন্ধু বান্ধবীদের সাথে বেশ সুখী ছিলাম। কিন্তু এক কালবৈশাখী, এক কালো আধারের ঝড় জীবনটাকে বরবাদ করে দেয়। সিগারেট খাচ্ছি আর নিজের জীবনের সাথে ঘটে যাওয়া কিছু অতীতের কথা ভাবছি, সাথে চায়ের কাপে চুমুক দিয়ে চাটাকে তৃপ্তি সহকারে আহরণ করছে। এমন সময় পেছন থেকে হঠাৎ করে কেউ বলে ওঠে, আপু, কুত্তার বাচ্চাটাকে তুলে এনেছি আর গোডাউনে রশি দিয়ে বেঁধে রেখেছি। হঠাৎ করে পেছনে এমন কথা শুনে সেদিকে তাকিয়ে দেখতে পাই নীলা আমার সামনে দাঁড়িয়ে আছে। নীলার কথা শুনে খানিকটা মুচকি হাসি দিলাম, কেননা যাকে তুলে এনেছে তার সাথে আমার গভীর সম্পর্ক, তাই তাকে তুলে নিয়ে আসতে বলেছিলাম তাদেরকে। মিম আমাকে এইভাবে ভাবতে দেখে আবার বলে ওঠে, কি হলো ম্যাম? হঠাৎ করে আপনার কি হয়ে গেল আর আপনি এত কি ভাবছেন? তেমন কিছু না, তেমন কোনো কিছু নিয়েই ভাবছি না। তোরা যা, আমার সব কিছু রেডি কর, আমি কিছুক্ষণের ভেতরেই আসছি। মিম চলে যাওয়ার পর সিগারেটটা শেষ করে দিলাম, চায়ের কাপটাও শেষ করে সেখানে রেখে ছাদ থেকে নেমে গেলাম। তখন প্রায় রাত 2টা বাজে। গুটি গুটি পায়ে গোডাউনের সামনে এসে দাঁড়ালাম। পুরো রুমটা অন্ধকারে ছেয়ে গেছে, পুরো রুম নিস্তব্ধ। আমি গুটি গুটি পায়ে রুমের ভেতর প্রবেশ করলাম। আমার উপস্থিতি টের পেয়ে আমার সামনে চেয়ারে বাঁধা অবস্থায় থাকা ব্যক্তিটা বলে ওঠে, কে তুমি? আর এখানে আমাকে তুলে এনেছো কেন? তুমি জানো তুমি কাকে তুলে এনেছো? এই শহরে সবচেয়ে কোটিপতি আমি, আর তুমি কিনা আমাকে তুলে এনেছো? ব্যক্তিটার মুখে এইরকম কথা শুনে উপস্থিত থাকা সকলে হেসে ওঠে। রুমের মধ্যে প্রায় বেশ একজন উপস্থিত হয়েছে। ছেলেটার এরকম জোকারের মতো কথাটা শুনে উপস্থিত থাকা মিম আর নীলা একে অপরের দিক তাকিয়ে হেসে ওঠে। মিম বলে ওঠে, তোর মৃত্যু তোকে তুলে এনেছে আমার কাছে, আর মৃত্যুটাকে প্রদান করব এই নিস্তব্ধ অন্ধকার ঘরে। হঠাৎ করে অজানা অচেনা অপ্রকাশিত চেয়ারের সাথে বাঁধা অবস্থায় থাকা ব্যক্তিটা আমার এরকম কণ্ঠস্বর সুরে খানিকটা তার শরীরটা শিহরিত হয়ে ওঠে। শরীরের লোমগুলো খাড়া হয়ে যায়। ঠান্ডা নিস্তব্ধ পরিবেশ ও আবহাওয়াতে থাকা শরীরটা ঘেমে যেতে শুরু করেছে। নাসিম নামের ছেলেটা আবার বলে ওঠে, তুমি যেই হয়ে থাকো না কেন, আমি তোমাকে ভয় পাই না। আর তুমি জানো তুমি কার সাথে পাঙ্গা নিচ্ছ? আমি খুব ভালো করেই জানি শহরের সবচেয়ে বড় মাথা এবং উচ্ছৃঙ্খল ধন সম্পদ এবং অর্থবিত্ত ক্ষমতার দিক দিয়ে এগিয়ে আছে নাসিম চৌধুরী। তাকেই তুলে এনেছি। তুই তো দেখি আমার সম্বন্ধে সবকিছুই জানিস। কে তুই? তোর পরিচয়টা কি? কেন আমাকে এখানে তুলে এনেছিস? কেন তোকে মারবো, সাথে অত্যাচার করব বলে তোকে এখানে তুলে এনেছি। তোর পরিচয় কি? তোর সাথে আমার কিসের শত্রুতা? তুই আমাকে কেন তুলে এনেছিস? আমাকে ছেড়ে দে, তোর পরিচয়টা দে।
তুই আমার সম্বন্ধে জানতে চাচ্ছিস? আমার পরিচয় শুনলে তুই ভয়ে বসে থাকতে পারবি তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুই শুধু তোর পরিচয়টা দে। লেডি কিলার মিম চৌধুরী। মিমের মুখে মিম চৌধুরী নামটা শুনতেই কলিজাটা মুহূর্তের মধ্যেই ক্ষত বিক্ষত হয়ে যায়। শরীরটা কাঁপাকাঁপি শুরু করছে, গলা দিয়ে কোনো আওয়াজ বের হয় না, দম বন্ধ হয়ে আসতে শুরু করেছে প্রচণ্ড রকমের। বুকের ভেতর যেন উথাল পাতাল শুরু হয়ে গেছে লেডি কিলার নামটা শুরুতেই। নাসির নামের ছেলেটা এবার আমতা আমতা করে বলে ওঠে, তার মানে তুমি সেই লেডি কিলার যে পুরো শহরে আতঙ্ক ফেলে দিয়েছে, যে যার ভয়ে শহরে কাজ করতে পারছে না আমার ছেলে ফেলে। নাসিমের মুখে এরকম কথা শুনে উপস্থিত থাকা সবাই হাসতে থাকে। বাইরেটা ভীষণ অন্ধকার, প্রায় কয়েকতলা ওপরে তারা একটা বদ্ধ রুমের ভেতর বসে কথা বলছে। নীলা বলে ওঠে, হ্যাঁ, তুই একদম ঠিক ধরেছিস। আমাদের ম্যাডাম সেই গ্যাংস্টার, যে গ্যাংস্টারের ভয়ে সবাই আতঙ্ক আছে। তোদের সবাইকে খুঁজে খুঁজে খুব নৃশংসভাবে হত্যা করবে বলে। নীলার মুখে এরকম কথা শুনে ছেলেটা আরও চমকে ওঠে, যেন তার ভেতরে থাকা আত্মাটা পালিয়ে যায়। চোখ দিয়ে অঝরে সাদা নোনা পানি গড়িয়ে পড়তে শুরু করেছে। কি করবে, কি বলবে বুঝতে পারে না ছেলেটা। নীলা আবার বলে ওঠে, তুই জানিস না তুই কার সাথে বাংলোয় আছিস? শহরের বড় বড় অফিসাররা আজ পর্যন্ত ধরতে পারেনি, আর তুই কিনা বলছিস তুই লেডি গ্যাংস্টারকে চিনিস না? আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ছেড়ে দাও। কিন্তু আমার অপরাধ কি? আর তোমার নামটা কি? তোর একটাই অপরাধ, কুত্তার বাচ্চাগুলো। তোরা আমার বাবা আমাকে হত্যা করেছিস, আমার সুখের পরিবারটাকে ধ্বংস করে দিয়েছিস। তোরা ভাবলি কি করে তোদেরকে মৃত্যু না দিয়ে ছেড়ে দিব? তোমার বাবা মাকে হত্যা করেছি মানে কি? কে তুমি আর কে তোমার বাবা মা? শহরের টপ বিজনেসম্যান এবং বাংলাদেশের কোটিপতিদের মধ্যে একজন, সেই ইকবাল চৌধুরী ও মনে চৌধুরীকে তোরা খুন করেছিস। একমাত্র মেয়ে যে কিনা লন্ডনে ছিলাম, আমি দেশে ফিরে এসে দেখি আমার বাবা মাকে কেউ বা কারা খুব বাজেভাবে খুন করে ফেলে গেছে বাড়িতে। আমি প্রায় পাগল হয়ে গেছিলাম, বুঝতে পারছিলাম না কে আমার বাবা মাকে হত্যা করেছে। অনেক খোঁজাখুঁজির পর তোদের নামটা জানতে পারি, আর তোরা জানিস না তোরা কার বাবা মাকে মেরেছিস। তুমি সেই মেয়ে যে কিনা লন্ডনে পড়ালেখা করতে, কিন্তু তুমি খবর পেলে কি করে? আমি সারপ্রাইজ দেওয়ার জন্য দেশে এসেছিলাম আমার বাবা মার মৃত্যুবার্ষিকী পালন করতে, কিন্তু আমি নিজেই সারপ্রাইজড হয়ে যাই তাদের ক্ষত বিক্ষত রক্তাক্ত শরীরটা দেখে। প্লিজ তুমি আমাদের ছেড়ে দাও। তোমার যত টাকা সম্পত্তি লাগে আমরা দিব, কিন্তু তুমি আমাদেরকে ছেড়ে দাও। তুই মরার জন্য তৈরি হয়ে নে, তোর মৃত্যুটাই তোর সঙ্গী সাথীদের মনে আতঙ্ক ঢুকিয়ে দিবে। নাসিমের মুখের ভেতরের একটা কাপড়ের টুকরো ঢুকিয়ে দেওয়া হয়, তারপর তার সামনে রাখা হয় ফুটন্ত গরম তেল, সাথে রাখা হয় পুরো মবল এবং রাখা হয় বিভিন্ন পেরেক, ঝুলি এবং হাতুড়ি সহ বিভিন্ন অস্ত্র সামগ্রী, যন্ত্রপাতি। এত সব জিনিসপত্র দেখে বুকের মধ্যে সমুদ্রের ঢেউয়ের মতো উথাল পাতাল শুরু হয়েছে নাসিমের। নাসিম নিজেকে সারানোর জন্য বারবার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবে পেরে ওঠে না। তার হাত পা বেঁধে রাখা হয়েছে চেয়ারের সাথে, মুখের ভেতর ঢুকিয়ে দেওয়া হয়েছে একটা কালো কাপড়। কোনো চিৎকার, কোনো আওয়াজ মুখের ভেতর থেকে বাইরে আসে না। মিম বলে ওঠে, আমি আমার বাবা মার ক্ষত বিক্ষত শরীরটা যেভাবে পেয়েছিলাম তার থেকেও ক্ষত বিক্ষত করে হত্যা করব এই কুত্তার বাচ্চাটাকে। একটা গরম ধারালো চাইনিজ চাকু আগুনে গরম কর। মিমের কথা মতো নীলা একটা ধারালো বড় একটা চাকু বের করে, তারপর সেই চাকুটা আগুনের মধ্যে জ্বালিয়ে কালো রঙে পরিণত করে। তারপর সেই চাকুটাকে আরও আগুনে জ্বালিয়ে লাল রঙের রঙিন করে তোলে, তারপর একটা কাপড় দিয়ে সেই রঙটা তুলে ফেলে। এরপর সে ধারালো ছুরিটা দিয়ে তার পায়ের মধ্যে চেপে ধরে। মুহূর্তের মধ্যেই পাটা পুড়ে গিয়ে ফোসকা পড়ে ব্যথা ও যন্ত্রণায় চিৎকার করতে থাকে। এরপর সেই ধারালো ছুরিটা পায়ের মধ্যে রেখে ওপর থেকে বের করে ফেলে। যেদিক দিয়ে সেই ধারালো ছুরিটা বের করেছে সেই দিক দিয়েই জায়গাটা শুদ্ধ শরীরের মাংসগুলো গলে সিদ্ধ হয়ে গেছে। ব্যথা যন্ত্রণায় চিৎকার করতে থাকে নাসিম নামের ছেলেটা। তারা আর্তনাদ কারোর চোখে পড়ে না। এরপর নীলা বলে ওঠে, ম্যাম, ওর দুই পায়ে ক্ষত সৃষ্টি করে দিয়েছি, এখন কি করব? ওর সম্পূর্ণ মাথাটা কামিয়ে দাও, এরপর মাথায় চুন ঢেলে এরপর গরম তেল আর তার মাথায় ঢেলে দাও। ঠিক আছে ম্যাম, আপনি যেভাবে বলবেন সেভাবেই করব। তবে ম্যাম, সাথী আমাকে ফোন দিয়েছিল, শহরে পুলিশ আপনাকে খুঁজে বেড়াচ্ছে। নীলার মুখে পুলিশের কথা শুনে আরও একটা রহস্যময় হাসি দেয় মিম। বলে ওঠে, পুলিশ আমাকে ধরতে পারলেও কোনো কিছু করতে পারবে না,
কেননা লন্ডনে আমার চেয়ে বড় কেউ নেই। লন্ডনের সাপোর্ট নিয়ে আমি জেল থেকে বের হয়ে যেতে পারবো, আর আমাকে ধরবে এমন কেউ এখনো বাংলাদেশে তৈরি হয়নি। ম্যাম, একজন অফিসার আছে আমাদের এই লোকাল থানার ওসি, খুব ট্যালেন্টেড এবং খুব চালাক একটা অফিসার। তার কথার আগে বুলেটও হাত চলে বেশি। খুব ভয়ঙ্কর একজন পুলিশ অফিসার, যার নাম শুনে অপরাধীরা নিজেদের অপরাধ এমনিতেই প্রকাশ করে দেয়। নীলের মুখে এরকম কথা শুনে বেশ খানিকটা অবাক হয় মিম, কেননা এখনো এই জগতে এমন কোনো অফিসার আছে ভাবতে পারিনি মিম। মিম বলে ওঠে, এই পুলিশ অফিসারের সম্বন্ধে আমাকে আরো কিছু তথ্য দিও, আর একে যন্ত্রণা দিও, অত্যাচার করে মারো। মিমের কথা মতো নীলা সহ বেশ কয়েকজন ফুটন্ত গরম তেল এবং পুরো আলকাত্রা তার সামনে রাখা হয়। এরপর নাসিম নামে ছেলেটার মাথাটা ধরে ধীরে ধীরে এক এক করে সম্পূর্ণ কামিয়ে ফেলে, চুলবিহীন মাথা তৈরি করে ফেলে। এরপর সেই মাথায় ফুটন্ত লাল টকটকে গরম তেল ঢেলে দেয়। ঢেলে দেওয়ার সাথে সাথে পটপট করে শব্দে ফুটতে থাকে তার মাথাটা। ছেলেটা ছটপট করতে থাকে, পাগলের মতো লাফালাফি করতে শুরু করে। এরপর খানিকটা গরম তেল একটা নলকূপার ব্যবহারের মাধ্যমে কানের ভেতর ঢেলে দেয়। তারপর এক এক করে কানের ভেতর সে গরম তেল ঢালতেই থাকে, সাথে অপর কান বন্ধ করে দেয়। ফুটন্ত গরম তেল কানের ভেতর ঢোকার কারণে মাথার মধ্যে সমস্ত কিছু পুড়ে ছারখার হতে শুরু করেছে, যেন মাথার ব্রেন সহ মগজগুলো গলে খসে পড়তে শুরু করেছে। চিৎকার করছে, ছটপট করছে ছেলেটা। এরপর ছেলেটার হাতের ও পায়ের মধ্যে রগ ও শিরা উপশিরা কেটে দেয়। শিরাগুলো ফিনকি দিয়ে রক্ত বেরোতে থাকে। এরপর গলার মধ্যে হালকা শ্বাসনালীটা কেটে দেয়। ধীরে ধীরে ছেলেটার দম বন্ধ হয়ে আসতে শুরু করেছে। এরপর নাসিম নামের ছেলেটা মুখের ভেতর থেকে কাপড়টা বের করে নিয়ে আসা হয়। সাথে সাথে ছেলেটা গগন কাঁপানো চিৎকার দেয়। তার চিৎকারে যেন 10 তারার বিল্ডিংটাও পুরো কেঁপে ওঠে। থরথর করে কাঁপছে পুরো বিল্ডিংটা। রুমটা সাউন্ড প্রুফ, এজন্য ভেতরের চিৎকার বাইরের কেউ শুনতে পায় না। ছেলেটা গলা ফাটা গগন কাঁপানো চিৎকার দিয়ে বলে ওঠে, আমাকে মেরে ফেলো, আমি তোমার এই অমানবিক অত্যাচার আর সহ্য করতে পারছি না। আমাকে মেরে ফেলো, আমাকে মেরে ফেলো। ছেলেরা কান্না করছে আর গগন ফাটা চিৎকার দিচ্ছে। তার এই চিৎকার যেন উপস্থিত থাকা ছেলে মেয়েগুলোর মধ্যে ভয়ের বিরাজ শুরু করেছে। উপস্থিত থাকা ব্যক্তিগুলো শরীর লোমগুলো খাড়া হয়ে গেছে, চোখের সামনে যেন মৃত্যুর আগেই মৃত্যুর যন্ত্রণা দেখতে পাচ্ছে। এতটাই ভয়ঙ্কর সেখানে অত্যাচার শুরু করেছে। এটা দেখে নীলা হাসতে থাকে। এরপর মিম একটা চেয়ারের উপর পায়ের উপর পা তুলে বসে পড়ে। তারপর একটা লাল ব্র্যান্ডের সিগারেট বের করে মনের সুখে টানতে থাকে। বেশ কয়েকটা সিগারেট জ্বালায়। সিগারেটগুলো জ্বালিয়ে জ্বলন্ত অবস্থায় নাসির নামে ছেলেটার মুখের ভেতর ঢুকিয়ে দেয়। সাথে সাথে সিগারেটের ধোঁয়া এবং জ্বলন্ত আগুন মুখের ভেতর জিহ্বা সহ পুরো কয়লাতে পরিণত হয়। ছেলেটা না গিলতে পারছে না বাইরে ফেলতে পারছে, কারণ সিগারেটগুলো ভেতরে ঢুকিয়ে দেওয়ার সাথে সাথে কাপড় দিয়ে মুখটা বন্ধ করে দেওয়া হয়। ছেলেটা সহ্য করতে না পেরে জ্বলন্ত সিগারেটগুলো গিলে ফেলে। যেদিক দিয়ে গলার খাদ্যনালী দিয়ে প্রবেশ করছে, সেই খাদ্যনালী সহ পেটের বিভিন্ন অংশ পুরো ছাই হয়ে গেছে। ব্যথা, যন্ত্রণা, অত্যাচারে ছেলেটা ফ্লোরের মধ্যে পড়ে ছটফট করতে থাকে। নিজের কাটা হাত দিয়ে গলা চেপে ধরেছে। ছেলেটার এরকম আর্তনাদ দেখে মিম হাসতে হাসতে বলে ওঠে, তোরা আমার মা বাবাকে হত্যা করেছিস, এর জন্যই তোকে তোর মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে হবে। কেননা তোকে না মারলে আমার মা বাবার আত্মাটা শান্তি পাবে না। তাই মৃত্যু কি যন্ত্রণা সেটা তো তোকে সহ্য করতেই হবে। এই বলে ছেলেটা দু হাতে দুই পাশে রশি লাগিয়ে দেওয়ালের সাথে দাঁড় করিয়ে রাখে। ছেলেটার শরীর থেকে রক্ত পড়ছে আর শরীরে অত্যাচারের চিহ্ন। নীলা আবার বলে ওঠে, ম্যাম, এখন কি করব? এই কুত্তার বাচ্চাটা প্রায় মৃত্যুর দুয়ারে ঢলে পড়েছে। আমার মনে হয় না যে এ আর বেশিক্ষণ অত্যাচার সহ্য করতে পারবে। এর মৃত্যুর পরে এর লাশটা কোথায় ফেলে দিয়ে আসবো? ওকে এমন জায়গায় ফেলে আসবি যেখানে সারা দিন সারা রাত মানুষের চলাফেরা থাকে। ওর মৃত্যুর মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই যে আমি ফিরে এসেছি তাদের আশ্রয় হয়ে তাদেরকে মৃত্যু সমর্পণ করতে। ম্যাম, এইরকম জায়গা তো এই শহরে শুধু একটাই আছে, ভার্সিটি, স্কুল অ্যান্ড কলেজের সাথে, যেখানে মার্কেট এবং বিভিন্ন অফিস, অর্থাৎ পুরো জায়গাটায় একটা চলাচল গাড়ির মূল স্থান। মরে গেলেন কুত্তার বাচ্চাটাকে ভার্সিটির রাস্তার মাঝে ঝুলিয়ে ফেলে আসবি। এখন এর সাথে কি করব? ওর মুখের ভেতর থেকে জিহ্বাটাকে বের করে একটা গরম তার দিয়ে জিহ্বাটাকে পেঁচিয়ে দেওয়ালের সাথে টানতে থাক। যতক্ষণ না তার জিহ্বাটা মুখের ভেতর থেকে চিরে বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত তার জিহ্বাটাকে টানতে থাকবে। ম্যাম, একে তো একেবারে মেরে ফেললেই হতো। এত অত্যাচার করছেন, আমার তো নিজেরই ভয় লাগছে। আমাকে দাও আর তুমি সাইডে দাঁড়িয়ে থাকো। দেখো আমার অত্যাচার। আমি দুই ধরনের মানুষকে ঘৃণা করি।
এক প্রকার প্রতারক, আর 2 স্বার্থপর। তাদের মধ্যে এই কুত্তার বাচ্চাটা জড়িত আছে। আমার বাবার বন্ধু হয় কিনা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আমার বাবা মাকে খুন করেছে। তারপর নীলা সাইডে সরে যায়, সামনে এগিয়ে আসে মিম। তারপর নাসিম নামে ছেলেটার মুখের ভেতর থেকে একটা কালো রঙের কাপড় বের করে ফেলে। তারপর একটা গরম লাল আকৃতির পণ্য তার জিহ্বা থেকে ভালো করে পরিষ্কার করে গিরগিটি মেরে দেওয়ালের সাথে জিহ্বাটাকে টানিয়ে দেয়। সাথে সাথে পাগলা কুত্তার মতো এবং ভয়ঙ্কর পাগলার শাড়ির মতো লাফালাফি করতে শুরু করেছে, যেন কলিজাটাকে কেউ বের করে আনছে। এতটাই যন্ত্রণা হচ্ছে তার। ছেলেটা নিজেকে বাঁচাতে পারে না, ছটফট করতে থাকে। পটপট শব্দে মুখের ভেতর থেকে জিহ্বাটা ছিঁড়ে বেরিয়ে আসতে শুরু করেছে। এক পর্যায়ে জিহ্বাটা মুখের ভেতর থেকে ছিঁড়ে বেরিয়ে আসে। সাথে সাথে মুখের ভেতর থেকে গড়গড় করে রক্ত পড়তে শুরু করেছে। ছেলেটার মুখের ভেতর থেকে লাল রক্ত পড়তে থাকে। এটা দেখে মিম বলে ওঠে, ওর চোখে লবণ সাথে পেঁয়াজ ও লাল মরিচের গুঁড়ো ঢেলে দে। ওর ছটফটানি এবং অত্যাচার যেন আতঙ্ক ছড়িয়ে দেয় পুরো শহরে। মিমের কথা মতো নীলা সহ আরও বেশ কয়েকজন সেই সরঞ্জামগুলো নিয়ে আসে এবং এক এক করে তার চোখের মধ্যে ঠেলে দেয়। সাথে সাথে যেন পুরো দুনিয়াটা অন্ধকার হয়ে যায়, লাল রঙের রঙিন হয়ে ওঠে। ছেলেটা পাগলের মতো ছটফট করতে থাকে। এখনো মরেনি, শ্বাসনালী কেটে দেওয়ার পরও বেঁচে আছে। এটা দেখে তার মুখের ভেতর একটা কাপড় ঢুকিয়ে দেয়। তারপর নাকের ভেতর তোলা দিয়ে নাক বন্ধ করে দেয়, যাতে নিঃশ্বাস না নিতে পারে। সাথে ছেলেটা নিঃশ্বাস নিতে না পেরে ছটপট করতে থাকে, লাফালাফি করতে থাকে। ছটপট করতে করতে ফ্লোরে গড়াগড়ি খেতে থাকে। যেভাবে একটা গলাকাটা মুরগি বা পাঠা ছাগলকে বলি দেওয়া হয়, ঠিক একইভাবে ফ্লোরের ওপর ছটপট করতে থাকে নাসিম নামের ছেলেটা। এক পর্যায়ে তার নিথর দেহটা পড়ে থাকে সাদা ফ্লোরের ওপর। পুরো রুমটা জুড়ে লাল রক্তের রক্তবর্ণ ধারণ করেছে। নীলা বলে ওঠে, ম্যাম, কুত্তার বাচ্চাটা তো মরে গেছে, এখন ফেলে আসবো? ওকে উলঙ্গ অবস্থায় ভার্সিটির গেটের সামনে রশি দিয়ে উল্টো করে ঝুলিয়ে ফেলে আসবে। আর এই ভিডিওটা সেখানে দিয়ে আসবি, যাতে এই ভিডিওটা দেখে সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওর সঙ্গী সাথীরা যেন আমার উপস্থিতি সব জায়গায় অনুভব করে। ঠিক আছে ম্যাম, হয়ে যাবে। ম্যাম, কাল সকাল 9টায় আমেরিকা থেকে জান্নাত বেগম আমাদের সাথে ডিল করতে আসছে। ঠিক আছে, তোমরা সব কিছুর ব্যবস্থা করো। কথাটা বলে রুম থেকে বেরিয়ে যায় মিম। এরপর নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে নীলা আরও বেশ কয়েকজন মিলে ছেলেটার লাশটাকে উলঙ্গ করে ভার্সিটির মাঠে কলেজের গেটের সামনে উল্টো করে তা পেঁচিয়ে ঝুলিয়ে রেখে আসে। শরীরে শিলমোহর সহ বিভিন্ন ডিজাইনের গ্যাংস্টার, দ্য লেডি গ্যাংস্টার। সাথে সেখানে ভিডিও রেখে দেয়। তারাও বেরিয়ে পড়ে তাদের গন্তব্যের উদ্দেশ্যে। রাত গভীর হতে শুরু করেছে। পুরো শহরটার নিস্তব্ধতায় শুনশান এখনো। চাঁদ ভীষণ আলো দিচ্ছে। চাঁদের আলোয় আলোকিত হয়ে গেছে, যেন রাত নয়, পুরো দিন। স্পষ্টভাবে দূরের জিনিস কাছ পর্যন্ত দেখা যাচ্ছে। ভীষণ সুন্দর। চারিদিকে হাজারো তারার মেলা। আকাশে চাঁদ মামা একাই রাজত্ব করছে। চারপাশে শুনশান নীরবতা একদম ছেয়ে গেছে। নিস্তব্ধতায় কোনো কিছু শোনা যায় না, শুধু নিস্তব্ধ এই রাতে প্রকৃতির এই হালকা মৃদু বাতাস বয়ে প্রবাহিত হয়ে যাচ্ছে পৃথিবীর মাঝে। ঘুমের আরশে ঘুমিয়ে আছে পুরো পৃথিবীর জীববস্তু। কিন্তু এখনও চোখে ঘুম আসেনি অজানা এক ব্যক্তির। চোখের সামনে বেশ কিছু ম্যাগাজিন সহ রাখা আছে ছবি, সাথে রাখা আছে বিভিন্ন খবরের কাগজ, পত্রিকা এবং কিছু ধারার বই। এক পাশে রাখা আছে কফির গরম গ্লাস, সেখানে কফি থেকে এখনও বের হচ্ছে গরম ধোয়া। মাথাটা কাজ করছে না, টেনশনে চোখ থেকে ঘুম হারিয়ে গেছে। টেনশনে দুই চোখের পাতা এক করতে পারে না। এই লেডি গ্যাংস্টার, যে কিনা দেশে বিদেশে সব জায়গায় নিজের আতঙ্ক ছড়িয়ে রাজত্ব করছে, যাকে কিনা আজ পর্যন্ত কেউ দেখেনি। কফির গ্লাসে কয়েকটা চুমুক দিচ্ছে আর বেশ কয়েকটা ম্যাগাজিন সহ আরও কয়েকটা ম্যাগাজিন একত্রিত করছে, কিন্তু কোনোভাবেই হিসাব মিলাতে পারছে না। যেন সে গোলক ধাঁধার মধ্যে হাত দিয়ে গেছে, নিজেকে হারিয়ে ফেলেছে অন্ধকারে। সে যেন এখন নিজের অস্তিত্ব টের পায় না, যেন সে সমুদ্রের মাঝখানে এবং মহাবিশ্বের ভূখণ্ড আকাশের মাঝে পথ ভোলা প্রতীকের মতো হারিয়ে গেছে। এই কেসের রহস্য খুঁজতে গিয়ে নিজেকে আর সামলাতে পারে না সেই ব্যক্তিটা। নিজের মতো করে আনমনে বলে ওঠে, কে এই লেডি গ্যাংস্টার যার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, শুধু উপস্থিতি টের পাওয়া যায় কিন্তু তাকে দেখা যায় না? এতগুলো গোলক ধাঁধা, এত গোয়েন্দা সিক্রেট ইনফরমেশন পেয়েছি কিন্তু ধরতে পারছি না। এরপর সেদিকে আবার মাফিয়া কিং রাজা বাবু, মাথা কাজ করছে কি হচ্ছে এই শহরে বুঝতে পারছি না। নিজের মতো করে ভাবতে থাকে, কল্পনা করতে থাকে। অফিসার সম্রাট। সম্রাট হচ্ছে প্রায় 64টি ডিস্ট্রিক্টের একজন গোয়েন্দা বিভাগের সিক্রেট অফিসার এবং পাওয়ারফুল একজন অফিসার, যিনি একটা দুইটা না হাজার হাজার কেস সলভ করেছে। অনেক বড় বড় সিক্রেট মিশন থেকে তিনি সফল হয়ে এসেছে। কিন্তু যখন থেকে এই কেস দুটো হাতে নিয়েছে, তখন থেকেই তার অফিসার সম্রাট আলী নিজেকে চিনতে পারছে না। গোলক ধাঁধার মধ্যে দিয়ে বারবার হারিয়ে যাচ্ছে, যে ধাঁধার মধ্যে একবার হারিয়ে গেলে নিজেকে আর বের করা যায় না। সম্রাট আলী মনে মনে বলে ওঠে, এই কেসটা বুঝি আমার দ্বারা সম্ভব হলো না।
বুঝতে পারছি না কে লেডি গ্যাংস্টার আর কে এই মাফিয়া কিং রাজাবাবু, যাদের মাঝে আমি হারিয়ে যাচ্ছি। দুজনের খুন করার স্টাইল একদম ভিন্ন, যাদের মাঝে কোনো মিল নেই। নিজেকে ভাবনার মাঝে হারিয়ে ফেলতে শুরু করেছে। চোখে ঘুম নেই, শুধু ভাবনা চিন্তা। এই প্রথম যেন কোনো কেস তাকে পাগল করে তুলেছে, রাতের ঘুম যেন হারাম করে দিয়েছে। সে নিজেও জানে না আজও কোনো দিন এই কেসটা সলভ করতে পারবে কিনা। চারদিকটা একবার ভালো করে তাকিয়ে নেয়, তারপর ড্রয়ার থেকে একটা সিগারেট বের করে নিজে খেতে থাকে। নিকোটিনের ধোঁয়াগুলো উড়িয়ে দিতে থাকে। 3তলা ভবনের উপরে একটা রুমে বসে কাজ করছিল সম্রাট। পুরো রাত নিস্তব্ধ, একদম মানব শূন্যহীন পরিবেশ। রাতে 3টা বাজে। চেয়ার থেকে উঠে গিয়ে জানলার কাছে গিয়ে দাঁড়ায় আর নিকোটিনের ধোঁয়াগুলো উড়িয়ে দিতে থাকে। প্রকৃতি কত সুন্দর। 3তলা ভবনের উপর জানলার কাছে দাঁড়িয়ে চাঁদের কিনারের সাথে তারা ছোট ছোট খেলা ধুলার মুগ্ধ হয়ে যায়। কিছুক্ষণের জন্য দুশ্চিন্তার টেনশন মুক্ত হয়ে যায়। সিগারেট খাওয়া শেষ হলে তার মাথায় হঠাৎ করে মনে পড়ে অফিসার ফারুকের কথা। এক মুহূর্ত দেরি না করে টেবিলের ওপর থেকে দামি একটা ফোন হাতে নিয়ে ডায়াল করে। অফিসার ফারুক নামে সেভ করা মোবাইল নাম্বারে রিং হচ্ছে, বেজে চলেছে। ফোনটা কিন্তু রিসিভ করছে না। এইভাবে একবার দুইবার ফোন করেন, ফোন ধরে না। দ্বিতীয়বার ফোন করার সাথে সাথে ফোনটা রিসিভ করেন। অপর পাশ থেকে ঘুমু ঘুমু চোখে বলে ওঠে একজন, হ্যালো, কে বলছেন? ফোনের ওপাশে কোনো কিছু বলতে যাবে, কিন্তু তার আগেই ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখতে পায় রাত 3:20 বাজে এবং ফোনের ওপাশে থাকা ফারুক নামের ব্যক্তিটার গলার আওয়াজে শুনতে পেরে বুঝতে পারে যে ফারুক ঘুমাচ্ছে। সম্রাট কি করবে বুঝতে পারে না, তবুও হালকা কণ্ঠে বলে ওঠে, আমি সিনিয়র অফিসার শর্মাট বলছি। তুমি কি ঘুমাচ্ছ ফারুক? হঠাৎ করে ফোনের ওপাশে থাকা সম্রাট নামের ব্যক্তির নামটা শুনতে পেরেই চোখ থেকে যেন ঘুম হারিয়ে যায় ফারুকের। ফারুক শোয়া থেকে বসে পড়ে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখতে পায় রাত 3:25 বাজে এবং স্ক্রিনে তাকিয়ে দেখতে পায় লেখা আছে সিনিয়র অফিসার সম্রাট স্যার। ভীষণ ঘুম পেয়েছে। ঘুম ঘুম চোখে আবার বলে ওঠে, জি স্যার বলুন। এখন রাত 3:25 বাজে, আপনি এত রাতে ফোন করেছেন? আপনি কি ঘুমাননি? না ফারুক, আমি ঘুমাইনি। আমার চোখ থেকে ঘুম হারিয়ে গেছে। তুমি আমাকে বাঁচাও, আমি গোলকধাঁধার মধ্যে হারিয়ে গেছি। কি বলেন স্যার? আপনি কোথায় হারিয়ে গেছেন? আর আপনার মতো একটা সিনিয়র অফিসার কিনা আমি কিছুই বুঝতে পারছি না। যখন মানুষ কোনো ধাঁধার মধ্যে হারিয়ে যায় তখন তার সময় আর পরিস্থিতি খুবই খারাপ যায়। স্যার ক্লিয়ার করে বলবেন যে কি হয়েছে? আপনি সমস্যার কথা না বলে আমি সমাধান করব কিভাবে? তুমি নিশ্চয়ই জানো, শহরে একের পর এক খুন হচ্ছে, মানুষ নিরুদ্দেশ হয়ে যাচ্ছে, রাতের আধারে গায়েব হয়ে যাচ্ছে। শহরের সবচেয়ে বড় বড় 10 জন বিজনেসম্যান সহ আরও কিছু শহরের মানুষ হারিয়ে যেতে শুরু করেছে। রাতের আধারে কেউ তাদের তুলে নিয়ে গিয়ে গায়েব করে দিচ্ছে। পরের দিন তাদের ক্ষতবিক্ষত লাশ পাওয়া যাচ্ছে। এই কেসের দায়িত্ব আমার উপর এসে পড়েছে। আমি বুঝতে পারছি না কি করব। তুমি আমাকে বাঁচাও। স্যার এখন গভীর রাত, কোনো কিছুই আমার মাথায় ঢুকছে না। আমি কালকে আপনার সাথে অফিসে দেখা করব। এখন রাখি, গুড নাইট। বলেই কলটা কেটে দেয়। কথা শেষ করার আগে মুখের ওপর ফোনটা কেটে দেয় ফারুক। অফিসার সম্রাট সেও আরও কোনো কিছু না ভেবে রাতের শেষের দিকে বিছানায় নিজের পিঠ লাগায় এবং ঘুমের দেশে পাড়ি জমায়। ধীরে ধীরে সকাল হতে শুরু করেছে। চারদিকে ফজরের আজানে নিস্তব্ধ রাত। ফজরে এই সুন্দর মধুর কণ্ঠে আজানের ধ্বনিতে মুখরিত হয়ে উঠতে শুরু করেছে। চারিদিকে ফটফট হতে শুরু করেছে। আজানের ধ্বনি শুনে মানুষ বিভিন্ন এলাকার মসজিদে নামাজ আদায় করার জন্য। নামাজ শেষে মানুষগুলো ছুটে চলেছে নিজেদের বাড়ির উদ্দেশ্যে, কেউ বা চলেছে নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে, অথবা কেউ নিজেদের কর্মস্থলে। ধীরে ধীরে ফটাফট হতে শুরু করেছে। ঘুম থেকে মানুষ উঠে হাঁটাচলা করা শুরু করেছে। এমনটা সময় মানুষের চোখ যায় ভার্সিটির গেটের সামনে। মুহূর্তের মধ্যেই সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দেখতে পায় দেখতে দেখতে 7টা বেজে যায়। সবার সুখের ঘুম হারাম হয়ে গেছে। খবরটা ইন্টারনেটের চেয়েও দ্রুত বেগে মানুষের মাধ্যমে একে অপরের কাছে ছড়িয়ে পড়েছে। কলেজের মাঠে ধরে ধরে ছুটে আসতে শুরু করেছে ভার্সিটির গেটের সামনে। এখনো কেউ লাশের গায়ে হাত দেয়নি। উপস্থিত হয়েছে বাংলাদেশের আইন শৃঙ্খলার কর্মকর্তা বাহিনী। তাদের মাঝে রয়েছে সিনিয়র অফিসার সম্রাট এবং ফারুক। লাশটাকে তারের সাথে পেঁচিয়ে রাখা হয়েছে। লাশটাকে সেখান থেকে নিচে নামানো হয়। চারদিক থেকে মানুষ ঘিরে দৌড়াচ্ছে। আইন কর্মকর্তা বাহিনী মানুষকে সামলানোর চেষ্টা করছে। এমন একটা অবস্থায় বিভিন্ন রিপোর্টার, সাংবাদিক, পেজ, মিডিয়া নিজেদের খবর প্রচার করছে। এর প্রতিবেদনে এক সাংবাদিক বলে ওঠে, সকাল 7টা বাজে 8টায় অবতীর্ণ হয়েছে। সকাল 8টার খবরে আপনাদের সকলকে আমন্ত্রণ। আতঙ্ক ও পরিস্থিতি ছড়িয়ে পড়েছে সব জায়গাতে। আতঙ্ক একটাই, দিন দুপুরে
এবং রাতের আধারে মানুষ গুম হয়ে যায়। পরের দিন সকালে তাদের ক্ষতবিক্ষত এবং রক্তাক্ত শরীর বিভিন্ন এলাকায় খুঁজে পাওয়া যায়। শহরে দুজন আগন্তুকের আগমন ঘটেছে, গ্যাংস্টার দ্য লেডি গ্যাংস্টার, অপরজন মাফিয়া কিং রাজাবাবু, যাদের আতঙ্ক পুরো শহর নয় পুরো দেশ জুড়ে আন্তর্জাতিক পর্যায়ে। শুধু পুলিশ নয়, গোয়েন্দা বিভাগও কোনো কিছু করতে পারছে না। সুন্দর, শান্তশিষ্ট এবং এত সিকিউরিটি থাকা সত্ত্বেও একের পর এখন হতে চলেছে পঞ্চগড় জেলার আটোয়ারি উপজেলাতে। খুন করার পরে তাদের শরীরে এঁকে দেওয়া হচ্ছে গ্যাংস্টারের নাম সহ এবং খুন করা বিভিন্ন প্রমাণ এবং সামগ্রীর সাথে একটা ভিডিও। আজকে নিস্তব্ধ এবং গভীর রাতে ক্ষতবিক্ষত একটা লাশকে ফেলে গেছে। এই মার্ডারটা করেছে গ্যাংস্টার দ্য লেডি গ্যাংস্টার। সাথে তাদের কিভাবে হত্যা করেছে তার একটা ভিডিও লাশের পাশে রেখে গেছে। সংবাদের শেষে ভিডিওটা প্রচার করা হবে। ধরতে পারছে না পুলিশ বা গোয়েন্দা। শহরে নামিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন অফিসারকে। মিশনের এরকম রহস্যময় কেস হস্তান্তর করা হয়েছে আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ অফিসার সম্রাট বাবুর কাছে। আমরা সরাসরি চলে যাব অফিসার সম্রাট বাবুর কাছে। স্যার, আপনি বলুন, এই খুনগুলো হঠাৎ করে শহরে এত প্রভাব ফেলছে কেন? অন্যান্য এলাকাগুলো এত শান্তশিষ্ট হয়ে আছে, বাংলাদেশের এই পঞ্চগড় জেলা আটোয়ারি উপজেলাতে এত পরিমাণ খুন হওয়ার কারণটা কি? সাংবাদিকের এমন অদ্ভুত কথা এবং নিজেদের মতো করে প্রশ্ন করায় বেশ বিরক্ত বোধ করছে অফিসার সম্রাট। কেননা তিনি নিজে গোলক ধাঁধার মধ্যে হারিয়ে গেছে। কেস তো দূরের কথা, কেসটার কোনো আগাগোড়াই খুঁজে পায় না। ভাবনার মাঝে বারবার নিজেকে হারিয়ে ফেলে অফিসার সম্রাট। সম্রাট বলে ওঠে, দেখুন, চারদিকে আমাদের অফিসার ছড়িয়ে পড়েছেন, কিন্তু আমরা কোনোভাবেই বুঝতে পারছি না যে আসলেই এই খুনগুলো কেন হচ্ছে, কেনই বা শহরের টপ বিজনেসম্যানগুলোকে টার্গেট করেছে তারা। কিন্তু এই মাফিয়াদের সাথে শহরের টপ বিজনেসম্যানদের আসলে ক্যারেক্টারটা কী সেটা আমরা বুঝতে পারছিলাম। যদি বুঝতে পারি সাথে সাথে আপনাদের জানিয়ে দেওয়া হবে। তবে এতটুকু বলে রাখতে পারি যে শহরে কেউ বেঁচে থাকবে না, কেননা একদিকে গ্যাংস্টার দ্য লেডি গ্যাংস্টার তার গণহত্যা শুরু করেছে, অন্যদিকে একইভাবে মাফিয়া কিং রাজাবাবু শহরে আতঙ্ক ফেলেছে। অন্যদিকে শহরের বিভিন্ন জায়গায় নারী পাচার, শিশু পাচার, ধর্ষণের সাথে খুন খারাপি আরও অন্যান্য বিভিন্ন সমস্যা। আপনারা নিজেরা সচেতন না হলে আইন বাহিনী কী করতে পারে? স্কুল, ভার্সিটি, কলেজে সবাই আতঙ্কে হয়েছে। এদের ধরার জন্য আমাদের সিক্রেট অফিসারগুলো বিভিন্ন ভার্সিটিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ধন্যবাদ সবাইকে। পঞ্চগড় জেলার আটোয়ারি উপজেলার শেষ খবর। শহরের পরিস্থিতি এবং শহরের সৌন্দর্য রূপ পরিবর্তন হতে চলেছে দুই সেই অজানা, অপ্রকাশিত, আকারবিহীন, অস্তিত্বহীন গ্যাংস্টারের আগমনে। এই গ্যাংস্টারের গুলোকে কেউ আজ পর্যন্ত দেখেনি, যদিও দেখেছে সে দুনিয়াতে বেঁচে থাকতে পারেনি। তাই নিজে সাবধান থাকুন এবং অপরজনকেও সাবধান করুন। ধন্যবাদ সবাইকে। বিজনেসম্যান নাসিমের লাশটাকে ফরেন্সিক ল্যাবরেটরিতে নিয়ে যাওয়া হয়। সাংবাদিক নিজের মতো করে খবর প্রচার করছেন। এরপর সেই ছবি, ভিডিওটা সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট দুনিয়ায় এবং বিভিন্ন ট্যাবের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় পুরো নেট দুনিয়াতে। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় লেডি গ্যাংস্টারের অত্যাচারে ভয়াবহ এক রূপ, যেটা আতঙ্ক ছড়িয়ে দেয় সাধারণ মানুষের থেকে উঁচু পদের বড় বড় বিজনেসম্যানদের মধ্যে। ধীরে ধীরে জায়গা খালি হতে শুরু করেছে, মানুষজন নিজেদের ভিড় কমাতে শুরু করেছে। আইন কর্ম করতে বাহিনীগুলো সেখান থেকে নিজেদের আরও অন্যান্য কাজের গন্তব্যে স্থলে যেতে শুরু করেছে। কেবিনে বসে মনে সুখে সিগারেট টানছে সম্রাট। সামনে রাখা আছে বেশ কিছু ম্যাগাজিন সহ খবরের কাগজ ও কিছু ছবি। সম্রাট বলে ওঠে, আমি কোনোদিন হেরে যাইনি, যত বড় কেস হোক সফল করে দিয়ে এসেছি। কিন্তু আজ আমি সত্যি হার স্বীকার করছি এই দুইজন গ্যাংস্টার মাইন্ড গেম খেলার কাছে। সম্রাটের মুখে কথাটা শুনে অপর পাশে বসে থাকা পায়ে পা রেখে চেয়ারের ওপর সিগারেট টানছে ফারুক। ফারুক হালকা মুচকি এসে মুখের ভেতর থেকে ধোঁয়াগুলো নাকের দুই পিঙ্কি দিয়ে বের করে উড়িয়ে দেয়। হালকা কণ্ঠে মুচকি এসে বলে ওঠে, তার যে কোনো পরিস্থিতিতে এত উত্তেজিত নিয়ে কাজ করা সম্ভব নয়। বিপদ যত বড়ই হোক না কেন, মাথা এবং মাইন্ডটাকে ঠান্ডা রেখে তার সাথে মোকাবেলা করতে হবে। আমি প্রায় 500-রও বেশি তাদের ম্যাগাজিন পড়েছি, তাদের খবর পড়েছি, তাদের খুন করার স্টাইল দেখেছি, কিন্তু দুজনকে কোনোভাবেই মিলাতে পারছি না। যতবার তাদের ম্যাগাজিন পড়ি ততবার আমি গোলক ধাঁধার মধ্যে হারিয়ে যাই। স্যার, ওরা হচ্ছেন ঠান্ডা প্রকৃতির মানুষ। ওরা যা করবে তা ওরা আগে থেকে ভাবে না, বরং পরিস্থিতি বুঝে তারা মোকাবেলা করে। তাই তাদের সাথে তাদের স্টাইলে খেলতে হবে।
কিন্তু সেটা কিভাবে আদৌ কি তাদের ধরা সম্ভব? তাদের আজকে পর্যন্ত কেউ দেখেনি, যদিও কেউ দেখেছে তাদেরকে বাঁচিয়ে রাখেনি। তুমি যে করেই হোক এই কেসটা সলভ করো ফারুক। গোয়েন্দা ডিপার্টমেন্টের সম্মান তোমাকে বাঁচাতে হবে। কথাটা শোনেন ফারুক আবার একটা রহস্যময় হাসি দেয়, তারপর টেবিলে রাখা বিভিন্ন ম্যাগাজিন হাতে নেয়। তারপর বেশ কয়েকটা ম্যাগাজিন হাতে নিয়ে খানিকটা চোখে এদিক ওদিক করে আবার ম্যাগাজিনগুলো রেখে দিয়ে বলে ওঠে, স্যার, অবশ্যই তাদেরকে ধরে ফেলবো, শুধু সময়ের ব্যবধানে তাদেরকে ধরতে পারছি না। এই বলে অফিস রুম থেকে বেরিয়ে যায় ফারুক। সম্রাট ভাবতে থাকে। অন্যদিকে 10টা বাজে ভার্সিটির গেট দিয়ে ভেতরে প্রবেশ করছে একটা বোরখওয়ালা মেয়ে। শুধু চোখ দুটো দেখা যাচ্ছে, হাতে মোজা, পায়ে মোজা। মেয়েটার মাথা নিচু করে নিজের ক্লাসরুমের উদ্দেশ্যে হেঁটে যাচ্ছে। এই যে মিস কালো পাখি, তোমাকেই ডাকছে, এদিকে আসো। মেয়েটা কারোর দিকে না তাকিয়ে কোনো কথা না শুনে নিজের মতো করে পায়ে হেঁটে যাচ্ছে। এমন সময় পেছন থেকে আবার একজন বলে ওঠে, এই যে কালো বোরকাওয়ালি, তোকে ডাকছি, পিছনে আয়। আমরা তোর কাছে গেলে তোর ভাগ্য খারাপ। হঠাৎ করে মেয়েটা সেখানে থমকে দাঁড়ায়। আশেপাশে তাকিয়ে দেখতে পায় কেউ কালো বোরখা পরে আসেনি। সবাই সিম্পল ড্রেস, সব আধুনিক পোশাক, স্মার্ট হ্যান্ডসাম দেখানোর জন্য সবাই আধুনিক পোশাক পরে ভার্সিটিতে প্রবেশ করেছে। সে বুঝতে পেরেছে কেননা শুধুমাত্র পুরো ভার্সিটি জুড়ে একমাত্র সেই কালো বোরখা পরে এসেছে। তাই পেছন ঘুরে তাকাতে একটা মেয়ে এসে বলে ওঠে, কিরে, তোকে এতক্ষণ ধরে ডাকছি আমরা, আর তুই আমাদের কথা না শুনে নিজের মতো করে কোথায় যাচ্ছিস বুলবুলি? পাখি নামের মেয়েটা বোরখাওয়ালি মেয়েটাকে টানতে টানতে ভার্সিটির গেটের সামনে সেই আম গাছের নিচে দাঁড় করায়। তারপর বলে ওঠে, আমাদের কথা না শুনে চলে যাচ্ছিল পাখিটা, তাই তাকে ওখান থেকে তুলে নিয়ে আসলাম। কি রে বোরকাওয়ালি, এই ভার্সিটিতে তুই ভর্তি হলি কি করে? তোকে তো দেখে খ্যাত আনস্মার্ট লাগছে। তোর মতো একটা কালো মেয়ে কিনা আমাদের মতো এরকম একটা দামি ভার্সিটিতে ভর্তি হয়েছে? প্রিয়া নামের মেয়েটার মুখে এরকম কথা শুনে উপস্থিত থাকা সবাই একবার উচ্চ স্বরে হেসে ওঠে। সবাই মেয়েটাকে নিয়ে মজা করতে থাকে। মেয়েটা বলে ওঠে, আপু, আমার এতটাও রূপ সৌন্দর্য নেই যে আমি আমার রূপ সৌন্দর্য দেখানোর জন্য এখানে পদ্ম ছাড়াই আসব। এই পদ্ম করেছি, আমার যা কিছু আছে সব কিছু শুধু আমার স্বামীর জন্য। তুই কি আমাদের অপমান করছিস? তোর কি মনে হয় আমরা আমাদের সবকিছু বিলিয়ে দিচ্ছি ফার্স্ট ছেলেদের কাছে? সেটা আপনারাই ভালো জানেন। তবে আমি পদ্ম ছাড়া কোনোখানেই যাই না, কারণ এই পর্দাটা মানুষের সিকিউরিটি এবং সুরক্ষার দায়িত্ব পালন করে। খুব বড় বড় কথা বলছিস তাই না? দাঁড়া, তোর সিকিউরিটি আর তোর দায়িত্ব পালন ছুটাচ্ছি। কথাটা বলে এদিক ওদিক তাকাতে থাকে, কিন্তু কোনো কিছু চোখে পড়ে না। অন্য দিক দিয়ে বাজেটের মাঠে প্রবেশ করে একটা ছেলে, চশমা, চুলগুলো মাঝখান দিয়ে স্মৃতি করে দুই পাশে আছড়ে নেওয়া, পোশাক আশাকে একদম গাইয়া, সাধারণ একটা শার্ট, কালো রঙের প্যান্ট। ঢিলে ঢালা শার্টটা পরিষ্কার হলেও কেমন যেন তাকে বড় বড় লাগছে। সাইকেলের প্যাডেল মেরে হাতে হ্যান্ডেল নিয়ে সাইকেল নিয়েই ভার্সিটির মাঠে প্রবেশ করছে একটা ছেলে। ছেলেটার এরকম কাহিনী দেখে ভার্সিটির অধিকাংশ ছেলেরা তাকিয়ে ছেলেটার নিজের মতো করে সাইকেল চালিয়ে ভার্সিটির মাঠের মধ্যে প্রবেশ করেছে। এখনই চোখ যায় আম গাছে দাঁড়িয়ে থাকা সেই মেয়েগুলোর সামনে। ছেলেটা এরকম কর্মকাণ্ড দেখে হাসতে থাকে। তখনই পিয়া বলে ওঠে, শফিক রহিম, ওই শালাকে দেখ, আবালটাকে তুলে নিয়ে আয় এখানে। আর কথা শুনে বেশ খানিকটা অবাক হয় সবাই মিলে। বুঝতে পারে না হঠাৎ করে প্রিয়া ওই খ্যাত আবালটাকে কেন তুলে নিয়ে আসতে বলছে। কারো মাথায় ঢুকছে না। আবার বলে ওঠে, আরে আগে তোরে তুলে নিয়ে আয়, তারপর দেখ কি হয়। তোরা যদি তুলে না নিয়ে আসিস বুঝবি কি করে? সবটাই তো বুঝলাম, ওকে না হয় তুলে নিয়ে আসাও যাচ্ছে, কিন্তু তুই করবিটা কি এটা তো আগে বল। এই বকরওয়ালির অহংকার বেশি না? সে সব জায়গায় পর্দা করে যায়। আজকে পর্দা ফটাবো এই ছেলেটাকে দিয়ে। কথাটা শুনে সবাই যে যার মতো সবাই মিলে আড্ডা দিচ্ছে। এমন সময় শফিক আর রহিম গিয়ে ছেলেটাকে সাইকেলটাকে পেছন থেকে টেনে ধরে। পেছন থেকে টেনে ধরার কারণে সেটা সাইকেল নিয়ে সাথে সাথে মাঠের মাঝখানে পড়ে যায়। এটা দেখে সবাই হেসে ওঠে। সেটা বেশ খানিকটা ব্যথা পেয়েছে, তবুও উঠে দাঁড়ায়। উঠে দাঁড়াতে দাঁড়াতে ছেলেটা বলে ওঠে, ভাইয়া, আপনারা আমাকে ফেলে দিলেন কেন? শুধু শুধু আপনারা আমাকে ব্যথা দিলেন। ফারুক এরকম ইনোসেন্ট কথা শুনে ছেলে দুইটা একে অপরের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়। রহিম আর শফিক ছেলেটাকে কোনো কিছু বলতে না দিয়ে ছেলেটার হাত ধরে টানতে টানতে নিয়ে আসে আম গাছের নিচে, সাথে সেই ভাঙাচোরা ফোনিস ইন্ডিয়ান সাইকেলটাকে। তারপর তাদের সামনে এনে রাখা হয়। প্রিয়া বলে ওঠে, বলিহারি, তোর খুব অহংকার না? এবং তুই খুব স্মার্ট হয়ে কথা বলছিস। তুই জানিস না তুই ভার্সিটিতে কার সামনে পড়েছিস? এই খ্যাত আবালটাকে দিয়ে তোর কালো বোরখা ফাটাবো। মানে কি এইসব আপনারা কি বলছেন? আর আপনারা জানেন না আপনারা কার সাথে কি করছেন? তুই কি আমাদের হুমকি দিয়েছিস? আমাদের ইশারায় এই ভার্সিটিটা একটা পাতাও নড়ে না, আর তুই কি না আমাদের হুমকি দিয়ে কথা বলছে? আপনারা আমাকে যেতে দিন, না হলে তুই কি করবি? হ্যাঁ, বেশি কথা বল না, বেশি কথা বলো না।
এই খ্যাতের সাথে তোকে বিয়ে পড়িয়ে দিয়ে এই ভার্সিটির মাঠের সবার সামনে তোদের বাসর করিয়ে ছাড়বো। উপস্থিত থাকা সকলে কথাটা শুনে হেসে ওঠে। খ্যাত ছেলেটা বেশ খানিকটা লজ্জা পায়। এই কথা আর চোখে মেয়েটার দিকে একবার তাকায়। প্রিয়া বলে ওঠে, এই যে খ্যাতবাবু, তোর নাম কি? আগে আপু, আমার নাম হচ্ছে গিয়ে ফারুক। সবাই আমাকে ফারুক বাবু বলে ডাকে। ফারুক নামে ছেলেটার মুখে এরকম নাম শুনে সবাই হেসে ওঠে। পাখি বলে ওঠে, প্রিয়া, তুই আসলে একটা মাল রে। দুজনরে মানিয়েছে, একজন স্মার্ট আর একজন আনস্মার্ট। এখন কি করবি বলতো? সবাই ভাবতে থাকে আসলে তাদের সাথে কি করা যায়। এমন সময় প্রিয়া বলে ওঠে, এই খ্যাত ফারুক, ওই বোরখাওয়ালি মেয়েটার পদ্মা খুলে নিজের ফাটাচেরা ওই অপরিষ্কার নোংরা দুই ঠোঁট মেয়েটার ঠোঁটে স্পর্শ করবে, যাকে পরিভাষায় বলে লিপ কিস, তাও আবার সেটা প্রকাশ্যে আমাদের সামনে। এটা না করলে তোদের দুজনের কপালে ভীষণ দুঃখ আছে। এটা আমি কোনোদিন করব না। আর আপনাদের সাহস কি করে হয় আমার সাথে এসব করছেন? তোকে বললাম না চুপ থাকতে। এখানে আমরা যেটা বলি সেটাই হয়। আমাদের উপরে প্রিন্সিপাল কথা বলতে পারে না, সেখানে তুই কি করবি? নিজেদের ইজ্জত বাঁচাতে চাইলে যেটা বলছি সেটা কর। আপু প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি এসব করতে পারি না। কিভাবে করে আমি জানি না। সমস্যা নেই, তোকে আমরা শিখিয়ে দেব। তুই যা শেখাবো তুই তাই করবি। আপু লিপ কিস কি আর ওইটা করলে কি হয়? খুব মজা পাবে, শান্তি পাবে। অমৃত কোনো কিছু পান করেছিস তুই? কিন্তু আপু এসব করতে তো আমার লজ্জা করে। এই যে মিস্টার, চুপ করেন তো। আপনি আসলে একটা বোকা। আপনার লজ্জা করছে না এসব কথা বলতে? আর আমি আপনার সাথে কোনোদিন ওসব করব না। তাহলে তুমি কি চাও যে তোমার সাথে শফিকার রহিম কিস করুক? দেখো, এদের কিস খাওয়ার থেকে বকাটার কিস খাওয়া অনেক ভালো। কেননা এটা কিস করলে তোমার ঠোঁট কামড়ে ফেলবে, আর বকাটা কিস করলে শুধু ঠোঁটের ঠোঁট ছোঁয়াবে। আপনাদের যা ইচ্ছা তাই করতে পারেন, আমি কোনোভাবে এসব করব না। চোখের ইশারা দেওয়ার সাথে সাথে সবাই মিলে মেয়েটাকে চারিদিক দিয়ে ঘিরে ধরে। তারপর তার পরন থেকে বোরখাটা খুলে ফেলতে থাকে। এদিকে বেশ খানিকটা ভয় পেয়ে যায় মিম। হ্যাঁ, সেটা আর কেউ না, মিম, লেডি গ্যাংস্টার মিম। মিম মনে মনে বলে ওঠে, আমার কাছে তো বন্ধু বড় বিপদ থেকে বাঁচাচ্ছে, ছোট বিপদ মেনে নেওয়া ভালো। ঠিক আছে, আমি আপনাদের শর্তে রাজি আছি। আমি ওই ছেলেটাকে কিস করতে রাজি আছি, তবে আপনারা সবাই সাইডে দাঁড়াবেন। হঠাৎ করে চোখের নিমেষেই মিম নিজের মুখের ওপর থেকে কালো কাপড়টা সরিয়ে দিয়ে চোখের পলকে নিজের ঠোঁট ডুবিয়ে দেয় ফারুক নামের সেই হাবাগোপা ছেলেটার ঠোঁটে। হঠাৎ করে এমন হাওয়াতে দুজনেই শুয়ারিয়ে যেন একটা ইলেকট্রিক্যাল বিদ্যুতে পরিণত হয়ে যায়। এর মধ্যেই পাশে দাঁড়িয়ে থাকা ছেলে মেয়েগুলো ছবি তোলে এবং লাইভের মাধ্যমে ছড়িয়ে দেয় সোশ্যাল মিডিয়াতে। প্রায় 1 মিনিট পর একে অপরকে ছেড়ে দেয়। এটা দেখার পর লজ্জায় দুজন দুই দিকে দৌড়ে পালিয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে এটা ভাইরাল হয়ে যায়, ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। ভার্সিটির মাঠে যে দিক দিয়ে প্রবেশ করছে তারা সবাই ফারুকের দিকে তাকিয়ে থাকে। মেয়েটাকেও চিনতে পারে না, কেননা সে পর্দা করেছিল। এই জন্য তার মুখটা স্পষ্ট দেখা যায়নি, কিন্তু ফারুককে স্পষ্ট দেখা গেছে। তাই ফারুকের দিকে সবাই হা করে তাকিয়ে আছে, যেন সে দেখতে এলিয়েন, জোকার, বাদুড়ের মতো। তাই তার দিকে সবাই তাকিয়ে থাকে। ক্লাসরুমের ভেতর দুজনে প্রবেশ করে। পুরো ক্লাসরুম বেঞ্চ ফুলফিল হয়ে গেছে। পেছনে একটা বেঞ্চ ফাঁকা আছে। কোনো কিছু না ভেবে ফারুক সেই বেঞ্চে গিয়ে বসে পড়ে। মিমো সেও আর কোনো উপায় না পেয়ে বসে পড়ে। লজ্জায় একে অপরের দিকে কেউ তাকাচ্ছে না। ক্লাসরুমে ম্যাম চলে আসে, নিজের মতো করে পড়াতে থাকে, কেউ কথা বলছে না। অন্যদিকে বেশ কয়েকজন মিলে মিটিং করছে একটা বন্ধ রুমে। প্রায় 10 থেকে 12 জনের মতো সেখানে আছে, ছেলে মেয়ে উভয়, মহিলা পুরুষ। এক পর্যায়ে তাদের মধ্যে নীরবতাই ছেয়ে যায়। নীরবতা ভেঙে কেউ কথা বলে না। সবার সামনে রাখা আছে বিভিন্ন আইটেমের খাবার, বিভিন্ন স্টাইলের অ্যালকোহল। এক পর্যায়ে তাদের লিডার আরিফ বলে ওঠে, তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে খবর পেয়ে গেছো, শহরে নতুন 2 জন গ্যাংস্টারের আগমন ঘটেছে। শহরটা পুরো থমকে আছে। পুলিশ প্রশাসন কেউ ধরতে পারছে না তাদেরকে। এর মধ্যে খুন করছে নাসিমকে। নাসিম আমাদের ব্যাপারে যদি সত্যি তাদেরকে বলে দেয় তাহলে সামনে বিপদ আছে। কিন্তু ভাই, সব কলেজ ভার্সিটিতে আমাদের লোক ফিট করে দেওয়া আছে। তারা বিভিন্ন কাজের সাথে আছে, সাথে মেয়েরাও আমাদের দলে কাজ করছে। চিন্তার বিষয় সেটাই যে কে এই লেডি গ্যাংস্টার, যে এক এক করে আমাদের দলের সঙ্গীদের এবং আমাদের সাথে যুক্ত থাকা সেই সব ব্যক্তিদেরকে নির্মমভাবে হত্যা করেছে। ভাই, আরো খোঁজ খবর নিয়েছিলাম, কিন্তু কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। আপনি কি বলেন মিস আখি? এখানে আমি কি বলবো, আমি তো নিজেই আতঙ্কে আছি। দেশের পরিস্থিতি যেমন খারাপ, তেমনি শহরের অবস্থাও খারাপ। যত তাড়াতাড়ি সম্ভব হয় এই গ্যাংস্টারদের দান জানতে হবে এবং জানতে হবে যে এরা কেন হত্যা করছে আমাদের সঙ্গীদের। শুধু আমাদের
সাবধানে থাকলে হবে না, বরং আমাদের ছদ্মবেশে থাকতে হবে, যাতে আমাদের কেউ চিনতে না পারে। ওকে, ঠিক আছে, সবাই যে যার মতো তাহলে বেরিয়ে পড়ো এবং খুব সাবধান থাকবে। তারপর তারা মিটিংটা শেষ করে যে যার মতো বিলাসবহুল সেই অফিস থেকে নেমে লাক্সারি বিভিন্ন মডেলের কারে করে নিজেদের গন্তব্যে রওনা দিয়েছে। ওইদিকে ক্লাসরুমে এক এক করে ম্যাডাম সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছে। ক্লাসে সবাই ক্লাসরুম থেকে এক এক করে বেরিয়ে গেছে। পুরো ক্লাস ফাঁকা, কিন্তু ক্লাসরুমে দুজন ব্যক্তি এখনও আছে, একজন মিম, অপরজন ফারুক। দুজনের মধ্যে নীরবতা বিরাজ করছে, নীরবতা ভেঙে কেউ কথা বলছে না। এইভাবে বেশ কিছু সময় কেটে যাওয়ার এক পর্যায়ে নীরবতা ভেঙে মিম বলে ওঠে, এই যে মিস্টার, আপনার নাম কি? আর আপনার সাথে তখন ওইসব করার জন্য আই এম সরি, বাট আপনিও সব কিছু খারাপ চোখে দেখবেন না। না না আপামনি, ইট ইজ ওকে, আমি কোনো কিছু মনে করিনি। বাসা কোথায় আপনার? আর ফ্যামিলিতে কে কে আছে? আপনার এইরকম অবস্থা কেন? ভার্সিটিতে স্মার্ট হয়ে আসতে হয়, আপনি জানেন না? আমার ফ্যামিলিতে আমি একাই, আমার কেউ নেই। এই খাই, এই ঘুরি, এই পড়ি। কাল থেকে ভার্সিটিতে একটু স্মার্ট হয়ে আসবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আপামনি। তারপর তারা ভার্সিটি থেকে যে যার মতো বেরিয়ে পড়ে। ভার্সিটিতে আর তেমন ক্লাস হবে না, যে যার মতো করে আড্ডা দিচ্ছে, কেউ কেউ বেরিয়ে যাচ্ছে। ফারুক নিজের সাইকেল নিয়ে ভার্সিটি থেকে বেরিয়ে পড়ে, আর মিম কলেজের গেটের সামনে একটা রিক্সা নিয়ে নিজের গন্তব্যে চলে যায়। ফারুকের সাইকেল চালাচ্ছে, আর আনমনে বাবার ভার্সিটির মাঠে এসে ঘটে যাওয়া দৃশ্যটাকে মনে করে মুচকি মুচকি হাসছে, কেননা সে দেখে ফেলেছে মিমকে। মিম দেখতে অসম্ভব সুন্দর, আর ধপধপে সাদা, দুধের চেয়েও চকচকে থকথকা সাদা, ধপধপে তার গায়ের রক্ত। শরীরে হালকা টাচ করলে যেন দেখতে পাওয়া যাবে শরীরের রক্ত চলাচল। চোখগুলো টানা টানা, চোখের পাতাগুলো চিকচিকে কালো, গোটা ঠোঁটগুলো চিকন পাতা, ঠোঁটটা গোলাপি রঙের, দাঁতগুলো উজ্জ্বল ফর্সা, সাদা ধপধপে ঠোঁটের নিচে কালো একটা তিল। এই তিলটা যেন তার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। আর আমাদের গল্পের নায়ক ফারুক দেখতে ভীষণ হ্যান্ডসাম আর ছদ্মবেশ। বিভিন্ন জায়গায় যায়, তাই মানুষ তাকে চিনতে পারে না, কিন্তু ফারুক 6 ফুট 7 ইঞ্চি, ভীষণ হ্যান্ডসাম এবং বডি ফিটনেস দেও। হাসতে হাসতে চলে আসে নিজের বাড়িতে। সবে মাত্র বাথরুম থেকে ফ্রেশ হয়ে পায়ের উপর পা রেখে বসেছে, তখনই ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখতে পাই ফোন করেছে নাইম। নামটা রিসিভ করতে ওপাশ থেকে বলে ওঠে নাইম, হ্যালো ভাই, আপনি কোথায়? দুজনকে তুলে এনেছি, দেলোয়ার আর মাসুদকে। ওদেরকে বেঁধে রাখো, আমি সময় মতো পৌঁছে যাব। পারলে তোরাও অত্যাচার করা শুরু করে দে। ঠিক আছে ভাই, কাজ হয়ে যাবে, নো টেনশন। আপনি শুধু সময় মতো চলে আসবেন। কলটা রাখতে না রাখতেই ফোনটা আবার বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখতে পাই স্পষ্ট ভাষায় স্ক্রিনে নামটা ভেসে উঠেছে সম্রাট স্যার। তাই আর দেরি না করে ফোনটা রিসিভ করে ওপাশ থেকে অফিসার সম্রাট বলে ওঠে, কি ব্যাপার ফারুক, তোমাকে কেসটার সাথে আঠার মতো লেগে থাকতে বলেছিলাম, কোনো খবর পেয়েছো কি না? জি স্যার, কাজ চলছে, কিন্তু এখনো কোনো খবর পাইনি। আমরা যদি চলি ডালে ডালে, ওরা চলে পাতায় পাতায়। যাই হোক ফারুক, তুমি তাদেরকে ধরার ব্যবস্থা করো। তাদেরকে ধরতে না পারলেও অন্তত তারা এসব কেন করছে সেটা জানার চেষ্টা করো। ঠিক আছে স্যার। কলটা কেটে দেয়। খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ে নিজের গোডাউনের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে পৌঁছে যায়। সাথে সাথে পেছন থেকে বেশ কয়েকজন মিলে একটা সোফা সেট এনে দেয়। পায়ের উপর পা তুলে বসে পড়ে মাঝে। তারপর একটা সিগারেট জ্বালায়। এখনো জ্ঞান হারিয়ে পড়ে আছে। চেয়ারের সাথে তাদেরকে বাঁধে রাখা হয়েছে শেখর দিয়ে। ফারুক বলে ওঠে, ফ্রিজ থেকে ঠান্ডা পানি এনে তাদের মুখে ছিটা দাও। ফারুকের কথা মতো ছেলেগুলোর মুখে ফ্রিজ থেকে বের করে আনা ঠান্ডা বরফের পানি সেটা দেওয়া হয়। সাথে সাথে ছেলেগুলো কাঁপুনি দিয়ে ওঠে শরীরটা। তারপর তাদের জ্ঞান ফিরে আসে। ছেলেগুলোর জ্ঞান ফিরে আসতেই তারা দেখতে পায় তাদেরকে শিকড় দিয়ে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। সামনে তাকিয়ে দেখতে পায় ইন্সপেক্টর ফারুক দাঁড়িয়ে আছে। এটা দেখে বেশ খানিকটা অবাক হয়ে যায় ছেলেগুলো, আর বলে ওঠে, আরে অফিসার, তুমি আমাদের তুলে নিয়ে এলে কেন? তোমাকে তো আমরা টাকা পাঠিয়ে দিয়েছিলাম, তাহলে তোরা আমাদের তুলে নিয়ে আসলি কেন? তোরা তো টাকা দিয়েছিস একজন পুলিশ অফিসারকে, কিন্তু তোরা কোনো গ্যাংস্টারকে টাকা দিয়ে কিনতে পারিসনি। গ্যাংস্টার মানে কে গ্যাংস্টার? আর কোন গ্যাংস্টার? তুই এসব কি বলছিস? তোর মাথা ঠিক আছে তো? হ্যাঁ, তোরা আমার সম্বন্ধে জানিস না তাই এসব বলছিস। তোরা তো আমাকে টাকা দিয়ে কিনে নিয়েছিস যাতে আমি কেসটা এখানে ধামাচাপা দিয়ে দেই, কিন্তু তোরা তো আমাকে গ্যাংস্টার হিসেবে কিনতে পারিসনি। আসলে কে তুই? তোর সত্যিকারের পরিচয় কি? তুই কেন তুলে নিয়ে এলি? মাসুদ আর দেলোয়ারের এরকম কথা শুনে হাসতে থাকে উপস্থিত থাকা সবাই। এটা দেখে তাদের মধ্যে থেকে নাইম বলে ওঠে, জানোয়ার কোথাকার, কথাবার্তা ঠিক করে বল। তুই জানিস না তুই কার সামনে দাঁড়িয়ে আছিস? তোর সামনে গ্যাংস্টার রাজাবাবু দাঁড়িয়ে।
নীলের মুখে রাজাবাবু নামটা শোনার সাথে সাথে গলার পানি যেন শুকিয়ে যায়, চোখ দিয়ে যেন ঝাপসা দেখা শুরু করেছে, গলার ভেতর যেন বাইরে কোনো আওয়াজ বের হয় না, নিঃশ্বাসটাও ভেতরে নিলে নিঃশ্বাসটা বাইরে যেন বের করতে পারে না। এতটাই খারাপ পরিস্থিতির মধ্যে ফেসে গেছে রাজাবাবু নামটা শোনার সাথে সাথে। তাদের এরকম অবস্থা দেখে ফারুক বলে ওঠে, তোরা ভার্সিটিতে কেন ড্রাগ পাচার করিস, সাথে বিভিন্ন ব্যবসা করিস, তোরা কতজন আছিস, সাথে তোরা জান্নাত নামের সেই মেয়েটাকে কেন ধর্ষণ করেছিস? এতগুলো তথ্য শুনতে পেয়ে গলা শুকিয়ে গেছে মাসুদ, বলে ওঠে, তার মানে তুই একজন পুলিশ অফিসার হয়ে কি না তুই একটা গ্যাংস্টার, তুই একটা সন্ত্রাসী। আমরা কোনোভাবে বলবো না আমাদের বসকে, আর আমরা ওই মেয়েটাকে কেন ধর্ষণ করেছি তাও বলবো না। তোরা যা করে তুই করে নে। কথাগুলো শোনার সাথে সাথে শয়তানি একটা হাসি দেয়। ফারুক চোখের ইশারা দেওয়ার সাথে সাথে দেলোয়ার আর মাসুদের শুরু থেকে সম্পূর্ণ পোশাক খুলে ফেলে, উলঙ্গ করে দাঁড় করিয়ে রেখেছে, পেছন থেকে হাত পাগুলো বেঁধে দিয়েছে। এরকম তাদের সামনে বরফের আইসবার নিয়ে আসা হয়, তারপর বরফের আইসবারগুলো তাদের সামনে এনে রাখা হয়, তারপর তাদেরকে সেখানে শুইয়ে দেওয়া হয়, তারপর রশি দিয়ে পেঁচিয়ে ভালো করে বেঁধে ফেলা হয়। শরীরটা ঠান্ডায় জমে গেছে, কাঁপাকাঁপি শুরু করছে, বরফের সাথে গলতে শুরু করেছে তাদের শরীরটা। ছেলেগুলো কথা বলতে পারে না। এরপর তাদের সামনে গরম কয়েকটা ব্লেড নিয়ে আসা হয়, সেই ধারালো ব্লেডগুলো ছেলেগুলোর পুরো সঙ্গের অংশগুলো কেটে ফেলে, সেগুলো আগুনের মধ্যে ফেলে দেয়। লজ্জাস্থান থেকে গড়গড় করে তাজা গাঢ় লাল রক্ত বেরোতে থাকে। চোখের ইশারা দেওয়ার সাথে সাথে সেই জায়গায় লাল মরিচের গুঁড়ো সহ হলুদ লবণ ঢেলে দেওয়া হয়। ছেলেগুলো লাফালাফি শুরু করেছে। ফারুক বলে ওঠে, মরার আগে অন্তত তুই আমাকে সত্যি কথাটা বলে দে। এরপর তাদের মুখের ভেতর থেকে কাপড়টাকে বের করে আনা হয়। ছেলেগুলো হাঁপাতে থাকে, হাঁপাতে হাঁপাতে বলে ওঠে, ভাই এসব কিছুর পেছনে শহরের পুরো মাথা কোটিপটি আরিফ জড়িত আছে, সাথে জড়িত আছে আরও বেশ কয়েকজন। আমি শুধু দুইজনের নাম জানি, আরিফ, রবিন, আখি। এরা মাথা, বাকি সব আমরা ছেলেবেলা। কথাটা শোনার সাথে সাথে কয়েকটা গরম রড ছেলেটার পাছার ভেতর ঢুকিয়ে দেওয়া হয়। রডগুলো থেকে গরম ধোঁয়া বেরোচ্ছে, আগুন পুড়িয়ে লাল রক্তবর্ণ ধারণ করেছে সেই লোহাগুলো ছেলেটার পাছার ভেতর ঢুকিয়ে দেওয়া হয়। ছেলেটা পাগলা কুত্তার মতো লাফালাফি শুরু করেছে, কারণ তারা একটা নিরীহ গরিব মেয়েকে ধর্ষণ করেছে। এই জন্য তাদের পেছনে গরম রড ঢুকিয়ে দেওয়া হয়েছে। মাথার মগজ দিয়ে বের করে আনা হয়, সাথে সাথে কলিজাটা সেখান থেকে পুরো ছাই হয়ে যায়। ছেলেগুলো যন্ত্রণায় ব্যথায় ছটপট করে থাকে। এরপর একটা গাছ কাটার মেশিন দিয়ে লোহাটা থাকা অবস্থায় ছেলেগুলোর শরীর থেকে পিচ পিচ করে লোহার মাঝখান দিয়ে কেটে ফেলা হয়। আর বলে ওঠে ফারুক, ভার্সিটি থেকে 2জন ছেলে এবং 2জন মেয়েকে তুলে নিয়ে আসতে হবে। তাদের ছবি তোদের মোবাইলে ইনবক্সে দেওয়া আছে। রাতের আধারে লাশটাকে ফেলে দিয়ে আসবে ভার্সিটির গেটের সামনে। ওকে ভাই, কাজ হয়ে যাবে, কোনো টেনশন নেই। কিন্তু ভাই, ভার্সিটি গেটের সামনে গতকাল লেডি গ্যাংস্টার লাশ ফেলে গিয়েছিল, সেখানে সিকিউরিটি থাকবে, অন্য জায়গায় লাশটাকে ফেলে দেয়। ঠিক আছে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। রুমের মধ্যে বসে ল্যাপটপে কাজ করছে, এমন সময় বলে ওঠে মিম, ভার্সিটি থেকে 4 জনকে তুলে আনতে হবে। 2 জন ছেলে 2 জন মেয়ে এবং একজনের ব্যাপারে খোঁজ খবর নিতে হবে। ভার্সিটির সবচেয়ে গাইয়া খ্যাত, আনস্মার্ট, অসুন্দর এবং গরিব একটা ছেলের নাম ফারুক। এই বিষয়ে সকল কিছুর তথ্য আমি জানতে চাই। ঠিক আছে ম্যাম, কাজ হয়ে যাবে, কিন্তু কিছুক্ষণ সময় লাগবে। আর আপনি তাদের ছবি পাঠিয়ে দিন, আমরা তুলে নিয়ে আসার ব্যবস্থা করছি। তাদের 4 জনের নাম হচ্ছে শফিক, রহিম, পিয়া ও পাখি। এদেরকে তুলে নিয়ে আসবে, কেউ যেন ছাড়া না যায়। এদের পিকগুলো তোদের ইনবক্সে দেওয়া আছে। আর হ্যাঁ, বাকিদের বিষয়ে খোঁজ খবর নেওয়া শুরু করে দে, কারণ হাতে সময় নেই। আমাকে আবার লন্ডন যেতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব আমার বাবার খুনি ও মায়ের খুনিদের এখানে দাফন কাফন করেই আমি লন্ডনের মাটিতে পা ফেলবো। ম্যাম, শুধু একটু সময় দেন, সব কাজ হয়ে যাবে। এক এক করে সবাইকে তুলে নিয়ে আসা হবে। আমাদের ছেলেপেলেগুলো চারিদিকে খোঁজাখুঁজি শুরু করেছে, সাথীর তথ্য মতে সবাইকে খোঁজা শুরু করেছে, কিন্তু তারা ছদ্মবেশে আছে, তাই তাদেরকে চেনা যাচ্ছে না। তারপর তারা আর কোনো কথা না বলে সেখান থেকে বেরিয়ে পড়ে খোঁজাখুঁজির উদ্দেশ্যে। দেখতে দেখতে সন্ধ্যা পেরিয়ে রাতে পরিণত হয়। রাতে পঞ্চগড় শহরটা দেখতে অসম্ভব সুন্দর। ধীরে ধীরে মানুষ যখন ছোটাছুটি করছে নিজেদের গন্তব্যে যাওয়ার জন্য, ধীরে ধীরে রাত গভীর হতে থাকে। এদিকে একদিকে রাজাবাবু গ্যাংস্টার তার দলের ছেলেপুলেগুলো খুঁজে বেড়াচ্ছে সেই 4 জনকে, অপরদিকে লেডি গ্যাংস্টার তার দলবল খুঁজে বেড়াচ্ছে সেই 4 জনকে। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে তাদের 4 জনকে পেয়ে যায় তারা। 7 জন লাইট ক্লাব থেকে বের হয়েছে, পায়ে হেঁটে হেঁটে, হেলতে দুলতে, জানি না কোথায় যাচ্ছে। এমন সময় নাইমের গাড়ির সাথে তারা ধাক্কা খায়। তারা গালি দিয়ে বলে ওঠে, কুত্তার বাচ্চাগুলো, তোরা কি চোখে দেখিস না
জলজ্যান্ত 4 জন মানুষকে গাড়িটা লাগিয়ে দিলি তোরা। গাড়ির ভেতর থেকে নাইম মাথাটা বের করে সরি বলে। এমন সময় ছেলেগুলোকে তারা চেনা লাগে, তাই মোবাইল থেকে সেই ছবি দেখে সে অবাক হয়ে যায়, কারণ 4 জন তারাই যারা ভার্সিটিতে ড্রাগসের ব্যবসা করে। সাথে সাথে গাড়ির ভেতর থেকে সবাই বের হয়ে আসে। চারিদিক দিয়ে তাদেরকে ঘিরে নাইম বলে ওঠে, ফারুক ভাই এদের ছবি দিয়েছিল, কুত্তার বাচ্চাদের গাড়িতে তোল। কথাটা শোনার সাথে সাথে ছেলেগুলো সেখানে এক মুহূর্তে দেরি না করে দৌড়ে থাকে। মেয়েগুলো পালানোর সুযোগ পায়নি, সাথে সাথে মেয়েগুলোকে ধরে গাড়িতে বেঁধে ফেলা হয়। ছেলেগুলো মাতাল অবস্থায় দৌড়াতে থাকে। রাস্তার মাঝ দিয়ে ধাওয়া করতে থাকে নাইম আর তার পুরো দল। বেশ খানিকটা দৌড়ানি দিয়েছে আর দৌড়াতে পারছে না ছেলেগুলো। হঠাৎ বাস পাখির মতো কোথা থেকে যেন একটা কালো রঙের গাড়ি সেই ছেলে দুটো মেরে ভেতরে নিয়ে চলে যায়। গাড়িকে কেউ ছিল দেখা যায় না। সাথে সাথেই রাতে চাঁদ নিয়ে আলোতে হারিয়ে যায় তারা। তারপর নাইম তাদেরকে নিয়ে চলে আসে। গোডাউনের চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে মেয়েগুলোকে। তারপর গোডাউনের ভেতরে ফারুক আসে। ফারুক এসে মেয়েগুলোর সামনে বসে পরে, তারপর সিগারেট জ্বালায়। সিগারেটের ধোঁয়াগুলো মেয়েগুলোর মুখে উড়িয়ে দেয়। এরপর নেশা কাটানোর জন্য কয়েক গ্লাস লেবুর শরবত সাথে আমলকি খাওয়ার সাথে সাথে মেয়েগুলোর নেশা কেটে যায়। মেয়েগুলো চোখে তাকিয়ে দেখতে পায় তাদের সামনে ভার্সিটির সেই ছেলেটা দাঁড়িয়ে আছে। এটা দেখে পিয়া বলে ওঠে, কি রে খ্যাত, তুই আমাদের সামনে দাঁড়িয়ে আছিস কেন? কারণ আমরা সবাই মিলে তোদেরকে এখন গণধর্ষণ করব বলে। কুত্তার বাচ্চা, তুই জানিস তুই কার সাথে কথা বলছিস? তোর সাহস হয় কি করে, হ্যাঁ, আমাদের সাথে খারাপ ব্যবহার করবে? তুই কে? তোর মৃত্যুর আগে যন্ত্রণা পেতে না চাইলে সত্যি করে বল, ভার্সিটিতে তোরা ব্যবসা করিস কার আন্ডারে? বলবো না, তোর কি করার আছে কর। তোর মতো খ্যাত গাইয়াকে ভার্সিটিতে দেখে নিব। চোখের ইশারা দেওয়ার সাথে সাথে মেয়েগুলো চেয়ার থেকে খুলে বিছানার ওপর নিয়ে আসে, বেঁধে ফেলে তাদের হাত পা। এরপর ফারুক তাদের শরীরের জামা কাপড়গুলো ছিঁড়ে ফেলে, উলঙ্গ করে ঘাটের ওপর ফেলে দেয়। তারপর ফারুক নিজের পুরুষত্বের চাহিদা ও শক্তি খাটাতে শুরু করে। খুবলে খুবলে খেতে থাকে তাদের শরীরটাকে। মেয়েগুলো চিৎকার করছে, কিন্তু তাদের আর্তনাদ কারো কানে পৌঁছায় না। ফারুক নিজের কাজ শেষে উঠে পড়ে। এরপর নাইম সহ সবাইকে ইশারা দেওয়ার সাথে সাথে একসাথে সবাই ঝাঁপিয়ে পড়ে। পুরো সাদা রঙের বিছানাটার চাদর লাল রক্তে পরিণত হয়েছে। মেয়েগুলো কথা বলতে পারে না, আধমরা হয়ে আছে। ফারুক চোখের ইশারা দেওয়ার সাথে সাথে কয়েকটা গরম শ্রামদা নিয়ে আসা হয়। এরপর মেয়েগুলোর যৌনাঙ্গগুলো কেটে ফেলা হয়, নষ্ট করে ফেলা হয় গরম শ্রামদা দিয়ে, ঠেলে দেয় রাসায়নিক কিছু দ্রব্য। এগুলো ছটপট করতে থাকে। এরপর পাঠা ছাগলকে যেভাবে বলি দেওয়া হয় ঠিক সেইভাবে এক কপি শরীর থেকে পিয়া ও পাখির মাথাগুলো আলাদা করে ফেলে। ফারুক সেখানে কোনো কথা না বলে বেরিয়ে পড়ে। নাইম বুঝে গেছে লাশগুলো কোথায় ফেলে আসতে হবে। পিয়া ও পাখি লাশগুলো নিয়ে বেরিয়ে পড়ে বাজারের মধ্যে ফেলে দেওয়ার জন্য। অন্যদিকে মিম বলে ওঠে, খিরে কুত্তার বাচ্চাগুলো, তোরা তো ভার্সিটিতে অনেক পাওয়ার দেখিয়েছিলিস, এখন তোদেরকে কে বাঁচাবে? কে রে তুই? তোর পরিচয় কি? আর তুই আমাদের কেন তুলে এনেছিস এখানে? তোর মা আমি, কুত্তার বাচ্চা। তোরা ভার্সিটিতে আমাকে অপমান করেছিলিস না? এরপর মিম তার মুখের ওপর থেকে কাপড়টা সরিয়ে দেয়। সাথে সাথে ছেলেগুলো চমকে যায়, কেননা তাদের স্বয়ং তাদের সামনে ভার্সিটির সেই মেয়েটা দাঁড়িয়ে আছে। এটা দেখে মিম বলে ওঠে, কে চিনতে পেরেছিস? তুই আমাদের এখানে তুলে এনেছিস? তোর এত বড় সাহস কী করে হয়? তোকে শুধু ভার্সিটিতে নিয়ে যাই, তারপর তোকে সেখানে রেপ করে মেরে ফেলবো। গ্যাংস্টার মিমকে তুই মেরে ফেলবি, হ্যাঁ? কথাগুলো বলে একটা ভয়ঙ্কর হাসি দেয়। এরপর কাঠি নিয়ে একের পর এক তার 10 আঙুল কেটে ফেলে। সাথে সাথে রক্ত বেরোতে থাকে। এরপর তার আঙুলগুলো চেপে ধরে লবণের ওপর। সাথে সাথে শরীরটা জ্বলতে শুরু করেছে। কাটা স্থানে আগুন ধরে গেছে, চিৎকার করতে শুরু করেছে। এরপর সে যেন আর চিৎকার করতে পারে না, এই জন্য মুখের ভেতর থেকে জিহ্বাটা বের করে এনে কেটে ফেলে। দুজনেই আধমরা হয়ে আছে, কথা বলতে পারে না। এরপর মিম একটা ভয়ঙ্কর হাসি দেয় আর বলে ওঠে, সত্যি করে বল, তোদের সাথে কে কে জড়িত আছে? তোরা ভার্সিটিতে কেন ড্রাগস সাপ্লাই করিস? ছেলেগুলো কথা বলতে পারে না, কেননা তাদের মুখের ভেতর থেকে জিহ্বাগুলো বের করে কেটে ফেলেছে। এই কারণে ছেলেগুলো কথা বলতে পারে না। ছেলেগুলো শুধু ছটপট করতে থাকে। তারপর ছেলেগুলোর কানগুলো কেটে ফেলে, কানগুলোতে গরম লোহার শিক ঢুকিয়ে দেয়। এরপর পুরো মাথা কামিয়ে দিয়ে মাথাটাকে পুরো মাভেল ও খাঁটি সরিষার তেল ঢেলে দেয়। তারপর বাজারের দামি কয়েকটা চটি জুতা নিয়ে তাদের মাথার উপর বাড়ি মারতে থাকে। এইভাবে বাড়ি মারতে মারতে মাথাটা ফাটিয়ে ছন্ন বিচ্ছন্ন করে দেয়। মাথা ফেটে গড়গড় করে রক্ত বের হচ্ছে। এরপর ছেলেগুলোকে একটা উঁচু জায়গায় শুয়ে দেওয়া হয়। তারপর সেখানে হিন্দুরা তাদের বিভিন্ন পূজাতে পাঠা ছাগল বলি দেয়। ঠিক সেইভাবে এক কোপে ছেলেগুলোর শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলে। ছেলেগুলো নিথর দেহটা সাদা রঙের ধবধবে ফ্লোরটার উপর লাফালাফি করতে থাকে, ছটপট করতে থাকে। আত্মাটা বেরিয়ে যায় দূর আকাশে। ছেলেগুলো নিথর দেহটা সেখানেই পড়ে থাকে। মিম সবার উদ্দেশ্যে বলে ওঠে,
এই লাশটাকে ভার্সিটির ভেতরে ফেলে আসবি। মিমের কথা মতো সাথী চলে যায় সেখান থেকে। সাথে করে কয়েকটা সঙ্গীকে নিয়ে লাশটা নিয়ে রওনা দিয়েছে ভার্সিটির উদ্দেশ্যে। ভার্সিটিতে কয়েকটা সিকিউরিটি চারিদিক দিয়ে আর্মি ও সেনাবাহিনী পাহারা দিচ্ছে। এমনটা অবস্থায় কী করবে বুঝতে পারে না, তাই সাথী মিমকে ফোন করে আর বলে ওঠে, হ্যালো ম্যাম, এখানে তো বড় একটা সমস্যা হয়ে গেছে। কেন, কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে কি? ম্যাম, এখানে তো আর্মি এবং সেনাবাহিনীর ভার্সিটির সামনে পাহারা দিচ্ছে। ভার্সিটির পেছনের দিক দিয়ে প্রবেশ করে ভার্সিটির মাঠে লাশটাকে ঝুলিয়ে দিয়ে আসো। সাথী আর কোনো কথা না বলে মিমের কথা মতো ভার্সিটির পেছন গেট দিয়ে ভেতরে প্রবেশ করে। ভেতরে প্রবেশ করতে তো তাদের চোখ যেন চোখের জায়গা থেকে বেরিয়ে আসার উপক্রম, কেননা তারা স্পষ্ট দেখতে পায় সেখানে আরও কিছু মানুষ দুইটা লাশকে রশির সাথে উল্টো করে ঝুলিয়ে রেখেছে। ছেলেগুলোকে সাথীরা দেখতে পায়নি, কিন্তু সাথী তাদের সবাইকে দেখেছে। সাথী বুঝতে পারছেন এই ছেলেগুলো আসলে কে। ছেলেগুলো সেখান থেকে চলে যায়। সাথীও তার দলবল সেখানে গিয়ে ছেলেগুলোর লাশ ঝুলিয়ে দেয়। সেখান থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে নিজেদের গন্তব্যে পৌঁছে যায়। সেখানে এসে হাঁপাতে হাঁপাতে মিমের সামনে বলে ওঠে, ম্যাম, আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। আমরা যেই মেয়েগুলোকে তুলে আনতে গিয়েছিলাম তাদেরকে তুলে আনতে পারিনি, কিন্তু এই মেয়েগুলোকে মেরে ভার্সিটির মাঠে কিছু ছেলে ঝুলিয়ে দিয়েছে, যা আমরা নিজের চোখে দেখলাম। কয়েকটা ছেলে নয় সাথী, তারা হচ্ছে গ্যাংস্টার রাজাবাবুর ছেলে। আমাকে যে করেই হোক খুঁজে বের করতে হবে গ্যাংস্টার রাজাবাবুকে। ম্যাম, নীলা চারিদিকে খোঁজ খবর করছে, দেখি কি খোঁজ খবর পাওয়া যায়। তারপর সেখান থেকে বেরিয়ে পড়ে তারা। রাতে 2টা বাজে। বেশ কয়েকটা ফাইল নিয়ে কাটাকাটি করছে অফিসার সম্রাট। বেশ কয়েকটা ম্যাগাজিন পড়ছে। ওপর থেকে বারবার তাকে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, কিন্তু ধরতে পারছে না। কোনোভাবেই সেই দুজন অজানা মাফিয়া গ্যাংস্টারকে বুঝতে পারছে না তাদের খুন করার উদ্দেশ্যটা কি। সম্রাট একটা ম্যাগাজিন পড়তে পড়তে তার চোখ যায়, কেননা সেখানে স্পষ্ট লেখা আছে গ্যাংস্টার রাজাবাবু যখন কোনো কিছু চিন্তা ভাবনা করে বা নতুন কোনো কিছু পরিকল্পনা করে, তখন তার হাতে একটা তুলার মতো স্পঞ্জের বল থাকে, যেটাতে সবসময় তার হাতেই থাকে। সম্রাট অন্য একটা ম্যাগাজিন বের করে পড়তে থাকে। সেখানে স্পষ্ট লেখা আছে লেডি গ্যাংস্টার যখন কোনো কিছু করার পরিকল্পনা করছে বা নতুন করে প্ল্যান কিংবা চিন্তিত থাকে, সেই সময় সে সেন্টার ফুড খায় এবং সেখানে মার্ডার করেছে। লাশের পাশে সেন্টার ফুড পাওয়া গেছে। সম্রাট এই কেসটা খানিকটা রহস্য বুঝতে পেরেছে, কিন্তু প্রমাণের অভাবে কোনো কিছুই করতে পারছে না। ধীরে ধীরে সেই কেসটা যেন গোলক ধাঁধার মধ্যে থেকে বের হতে শুরু করেছে। খানিকটা মুচকি হাসি দেয়, তারপর সিগারেট জ্বালিয়ে একটা মুচকি হাসি দিয়ে মনে মনে বলে ওঠে, আমি যতগুলো ম্যাগাজিন পড়েছি আমার জীবনে এতগুলো পড়ালেখাও করিনি, তবে যতগুলো ম্যাগাজিন পড়েছি তোমরা ভালো কাজ ছাড়া কখনো অন্যায় করনি। তাই তোমাদের সাথে দেখা করে আমি তোমাদের দলের একজন সদস্য হতে চাই। তোমাদের আইনের আওতায় নয়, বরং তোমাদের পাশে থেকে তোমাদের সহযোগিতা করব, কিন্তু সেই দিনটা বেশি দূরে নয়। কথাটা নিজের মতো করে বলে একটা মুচকি হাসি দেয়। তারপর থানা থেকে বেরিয়ে যায় নিজের বাড়ির উদ্দেশ্যে। পরের দিন সকালে পরপর 2টা পুলিশ গাড়ি থানার ভেতর থেকে প্রবেশ করে। হ্যাঁ, গাড়িগুলো থেকে বেরিয়ে আসে ইন্সপেক্টর ফারুককে দেখে সবাই স্যালুট করে। ফারুক স্যালুটের জবাব দিয়ে ভেতরে প্রবেশ করেন। প্রবেশ করতেই ফারুক স্যালুট দিয়ে বলে ওঠে সম্রাটের উদ্দেশ্যে, জি স্যার বলুন। স্যার আপনি আমাকে এত জরুরি তলব দিয়ে থানায় ডেকে আনলেন কেন? ফারুকের কথা শুনে বেশ খানিকটা রহস্য হাসি দেয় সুপার সিনিয়র ইন্সপেক্টর সম্রাট বলে ওঠে, তোমাকে আর কষ্ট করতে হবে না ফারুক, কেননা এই কেসটা আমি সলভ করে ফেলছি। আসলে কি এই 2 গ্যাংস্টার তাদের খুঁজে পেয়েছি, তবে এখনো লেডি গ্যাংস্টারকে খুঁজে পাইনি। সম্রাটের মুখে এরকম কথা শুনে বেশ খানিকটা অবাক হয়ে যায়। সাথে চমকে ওঠে ফারুক, কেন তার সামনে তো ফারুক দাঁড়িয়ে আছে, আর সম্রাট তাকে চিনল কি করে। ভাবনার মধ্যে ডুব দেয় ফারুককে এভাবে ভাবতে দেখে সম্রাট বলে ওঠে, এত ভাবছো কেন ফারুক? তুমি যেটা সমাজের জন্য করছো ছদ্মবেশে আড়াল থেকে কাজটা চালিয়ে যাও, তোমার সঙ্গ আমিও দেব। জি স্যার বুঝলাম না, আমি ছদ্মবেশে আড়াল থেকে কি কাজ করছি? ফারুকের মুখে এরকম কথা শুনে আবার রহস্যময় মুচকি হাসি দিয়ে সিগারেট জ্বালিয়ে বলে ওঠে ইন্সপেক্টর সম্রাট, তেমন কিছু না ফারুক, তুমি যে ছদ্মবেশে গ্যাংস্টারকে খুঁজছো সবার আড়াল থেকে, তারই কথা বলছি তোমাকে। তাই বলুন স্যার, আমি আবার ভাবলাম কি না কি বলছেন, তাই একটু বিচলিত হয়ে গেলাম। তাহলে আমি এখন আসি স্যার। ঠিক আছে শর্মা, চালিয়ে যাও, তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে ময়দানে। কথাটা বলে কেমন যেন রহস্যময় দৃষ্টিতে তাকায় ফারুকের দিকে। ফারুকও কেমন যেন আজকে ইন্সপেক্টর সম্রাটের কথা শুনে বিচলিত হয়ে যায়, কেননা এর আগে ইন্সপেক্টর সম্রাট কখনোই এত রহস্যভাবে তার সাথে কথা বলেনি। তাই ভাবনার মধ্যে দিয়ে ফারুক কেবিন থেকে স্যালুট দিয়ে বেরিয়ে পড়ে। সম্রাট বলে ওঠে, ফারুক তুমি নিজেকে খুব চালাক মনে করো, কিন্তু তুমি জানো না, তুমি যদি চলো ডালে ডালে তো আমি চলি পাতায় পাতায়। তুমি অন্ধকার কেটে আলোর পথে চলো, তাহলে আমি অন্ধকারের মাঝে আলোকে খুঁজতে অন্ধকারের সাথে লড়াই করতে প্রস্তুত।
কথাটা বলে একটা হাসি দেয়, যেই হাসিতে লেগে আছে বেশ কিছু রহস্য। ইন্সপেক্টর সম্রাট স্পষ্ট খেয়াল করেছে ফারুকের হাতে তুলার একটা নরম স্পঞ্জের বল ছিল। ফারুক যখন সম্রাটের সাথে কথা বলছিল তখন সেটা হাতের মধ্যে রেখে ছাপাছাপি করছিল। এটা থেকে বেশ খানিকটা মুচকি হাসি দেয় সম্রাট, আর সম্রাট বেরিয়ে পড়ে। থানা থেকে অনেকটাই দূরে চলে এসেছে, বলতে গেলে ভার্সিটি। তো কেননা ভার্সিটিতে আজকে আবার 4টা মার্ডার হয়েছে। ভার্সিটিতে তারা ছাত্রছাত্রী তারই তদন্ত করছে। সাংবাদিকরা খবর প্রচার করছে, সাধারণ মানুষ ভিড় করেছে। উঁচু জায়গা থেকে লাশের অবস্থা দেখছে। লাশগুলো রশির সাথে বাঁধা রাখার কারণে ফুলে খাক হয়ে গেছে। লাশগুলোকে ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠিয়ে দেওয়া হয়। ধীরে ধীরে ভার্সিটির মাঠ ফাঁকা হতে শুরু করেছে। আজকে ক্লাস হবে না, ভার্সিটিটা থমকে আছে। আজকে শহরটা নিস্তব্ধ হয়ে। এমন সময় সম্রাট একটা মেয়ের সাথে ধাক্কা খায় এবং মেয়েটার হাত থেকে পড়ে যায় সেন্টার ফ্রুটের প্যাকেটটা। মেয়েটা সরি বলে সেখান থেকে চলে যায়। সম্রাট কোনো কিছু বলার সুযোগ পায়নি। সম্রাট যখনই সেখান থেকে চলে আসতে যাবে তখনই সে খেয়াল করে তার সামনে পড়ে আছে সেন্টার ফ্রুটের প্যাকেট, সেম যেমনটা লেডি গ্যাংস্টারের সেন্টার ফ্রুট খায়, ঠিক এমন সেন্টার ফ্রুট তার সামনে। সাথে সাথে সে মেয়েটার চারিদিকে খুঁজতে থাকে, কিন্তু নিমেষেই হারিয়ে ফেলে। সম্রাট এইটুকুর জন্য ধরতে পারেনি, ব্যর্থ হয়ে বলে ওঠে, তার মানে সব সমস্যার সমাধান এই ভার্সিটিতে লুকিয়ে আছে, যার রহস্য সব ওই ভার্সিটিকে ঘিরে ধরেই। তারপর সেখান থেকে মুচকি এসে বেরিয়ে পড়ে থানায়। থানায় এসে ভাবতে থাকে, মেলাতে থাকে ধাঁধাগুলো। অন্যদিকে রবিন, আরিফ, আখি বসে কাজ করছে। এমন সময় একটা ছেলে কেবিনের ভেতর প্রবেশ করে। কেবিনের ভেতর প্রবেশ করতেই ছেলেটা বলে ওঠে, একটা খবর পেয়েছি, এই নিন পিকগুলো। এখানে যে পিকগুলো দেখছে এদের মধ্যে লুকিয়ে আছে গ্যাংস্টার রাজাবাবু এবং দ্য সুপারস্টার লেডি গ্যাংস্টার। আমরা খবর পেয়েছি লেডি গ্যাংস্টার আপনাদের সবাইকে মারার জন্য এই শহরে এসেছে লন্ডন থেকে, কেননা আপনারা তার বাবা মাকে মেরেছেন, কিন্তু তার বাবা মা আসলে কে সেটা জানি না আমরা। ভালো খবর নিয়ে এসেছো, পুলিশ আমাদের ধরতে পারবে না, কেননা আমরা উপরে লক্ষ লক্ষ টাকা মাসে ট্যাক্স দেই। তার চেয়েও বড় কথা হচ্ছে এই লেডি গ্যাংস্টারের বাবা মাকে আমরা হত্যা করেছি। এই লেডি গ্যাংস্টার শহরে আসার 2 মাস হচ্ছে, আর এই 2 মাসে তো আমরা কোনো মার্ডার করিনি, কিন্তু 2 মাসের আগে একটা মার্ডার করছিলাম, সেটা হচ্ছে জাহিদের ও তার স্ত্রীর। তার মানে কি জাহিদ আর তার স্ত্রীর মেয়ে হচ্ছে এই লেডি গ্যাংস্টার? আমি তো ভাবতেই পারছি না তাদের মেয়ে একজন লেডি গ্যাংস্টার, তাও আবার আমাদেরকে মারার জন্য লন্ডন থেকে এই শহরে এসেছে। মামুন শোনো, তুমি আজকে যে করেই হোক জাহিদের বাড়িতে যাবা, তাদের বাড়িতে গিয়ে তাদের ছবি এবং অ্যালবাম যা পাও না কেন নিয়ে আসবা। হয়তো সেখানেই এই মেয়েটার ছবি লুকিয়ে থাকতে পারে। ঠিক আছে স্যার, হয়ে যাবে, কিন্তু একটা বিষয়ে আমাদের তো ভয় করছে, যদি ওই লেডি গ্যাংস্টার আমাদের ধরে ফেলে। তার আগেই তাদেরকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হবে। ছেলেটা কোনো কথা না বলে সেখান থেকে বেরিয়ে পড়ে। দেখতে দেখতে এভাবে একটা দিন কেটে যায়। অন্যদিকে সম্রাট গোপনে ফলো করছে ফারুককে। হ্যাঁ, ফারুক হচ্ছে একজন ছদ্মবেশী পুলিশ অফিসার, সাথে একজন শীর্ষ আন্ডারওয়ার্ল্ডের গডফাদার মাফিয়া কিলার রাজাবাবু। ভার্সিটিটা আজকে বেশ শান্তশিষ্ট, কেননা যারা ভার্সিটিতে প্রতিদিন ঝামেলা করে তাদেরকে গ্যাংস্টারগুলো মেরে ফেলেছে, তাই সবাই খুশি এবং আনন্দে আছে। আম গাছে নিচে ফারুক আর মিম বসে আছে, কিন্তু একে অপরকে কেউ কথা বলছে না। নীরবতা ভেঙে বলে ওঠে মিম, আচ্ছা, আপনি সবার থেকে আলাদা কেন? আপনার কি সুন্দরভাবে বাঁচতে ইচ্ছে করে না? আমরা খালি চোখে যেটা দেখি সেটা সত্যি হয় না। আমি ঠিক বুঝলাম না আপনার কথাটার মানেটা কি। না, আসলে আমি সাধারণভাবে বাঁচতে ভালোবাসি। আচ্ছা, আপনি কি জানেন কালকে যে ভার্সিটিতে ওই ছেলে মেয়েগুলোকে মেরে ফেলেছে না, আমি খুব খুশি হয়েছি। কিন্তু শালা মালটাকে যদি একবার দেখতে পেতাম তাহলে তার সাথে আমি একবার কোলাকুলি করতাম। কেন আপনি গ্যাংস্টারদের সাথে দেখা করতে চান? আপনার কি ভয় করে না? আসলে আমি ওই গ্যাংস্টারটাকে ভালোবেসে ফেলেছি। লেডি গ্যাংস্টারের সব কিছু আমার অনেক ভালো লাগে। আমি তোমাকে একটা কথা বলছি, কাউকে বলবে না। যদি বলো তাহলে সেদিনই পৃথিবীর আলো তোমার জন্য বন্ধ হয়ে যাবে। তুমি যে লেডি গ্যাংস্টারকে ভালোবাসো বলছো, সেই লেডি গ্যাংস্টার কিন্তু আমি, মিম চৌধুরী। মিমের মুখে এই কথা শুনে আরো বেশ খানিকটা অবাক হয়ে যায়। টাসকি খেয়ে যায় ফারুক। মিম বলে ওঠে, আমি এই শহরে এসেছি আমার বাবা মার খুনের প্রতিশোধ নিতে। আমি লন্ডনে থাকতাম, এখানে আসার কারণ হলো রবিন, আরিফ, আখি এদেরকে মৃত্যু দেওয়া। ফারুক ভাবতে পারেনি যে সাধারণ একটা মেয়ে কিনা একজন লেডি গ্যাংস্টার। ফারুকও মুচকি এসে বলে ওঠে, আমি ভাবতে পারছি না যে আমি একজন লেডি গ্যাংস্টারের পাশে বসে আছি। তবে সত্যি কথা বলতে আমার একটা পরিচয় আছে, সেটা হলো আমি একজন ছদ্মবেশী পুলিশ অফিসার। এর থেকেও বড় পরিচয় হচ্ছে আমি আন্ডারওয়ার্ল্ডের গডফাদার মাফিয়া কিলার রাজাবাবু। ছদ্মবেশে এই ভার্সিটিতে এসেছি রবিন, আরিফ, আখি এদের মারার জন্য, কিন্তু ইকবালকে আগেই তুমি মেরে ফেলেছো।
কথাটা শুনে বেশ খানিকটা অবাক হয়ে যায় মিম। দুজন দুজনের দিকে একে অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন নতুন করে দুজন দুজনকে এই দুনিয়াতে চিনে নিচ্ছে। অন্যদিক থেকে এই সবটাই দেখছে এবং শুনছে ছদ্মবেশে আসা ইন্সপেক্টর সম্রাট। সম্রাট আগেই সন্দেহ করেছিল যে এরাই হচ্ছে দুই গ্যাংস্টার, আর আজকে সেটা প্রমাণ হয়ে গেল। দুজন এইভাবে আরও কথা বলতে থাকে এবং একে অপরকে তাদের ভালো লাগতে শুরু করে। দেখতে দেখতে ভার্সিটির ছুটির সময় হয়ে যায়। তারপর দুজন দুই রাস্তা ধরে বেরিয়ে যায়। এমন সময় পেছন থেকে একটা ছেলে ফোন করে বলে ওঠে, স্যার কালকে যে আপনাকে ছবিগুলো পাঠিয়েছিলাম সেই গ্যাংস্টার আমার সামনে পায়ে হেঁটে তাদের 2 গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছে। তুই যেখানে আছিস ওখানে থাক, আমাদের ছেলেপেলেগুলো গিয়ে ওদেরকে তুলে নিয়ে আসবে। মামুন নামে ছেলেটা জাহিদের বাড়ি গিয়ে লেডি গ্যাংস্টার অর্থাৎ মিমের পিক পেয়ে যায় আর ফারুকের একটা ছেলেকে তুলে এনে ফারুকের ছবি সেই ছেলেটার মোবাইলে থেকে পেয়ে চিনে ফেলে। দুজন দুই রাস্তা ধরে যাচ্ছে। হঠাৎ করে দুইটা কালো গাড়ি দুই দিক দিয়ে তাদের গাড়িতে তুলে ফেলে। অজ্ঞান করে রশি দিয়ে বেঁধে নিয়ে চলে যায় দূর আকাশে। এটা দেখে ফেলে ইন্সপেক্টর সম্রাট দ্রুত গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। চেয়ারের সাথে বাঁধা অবস্থায় রাখা আছে 2 জন মানুষ, তাদের সামনে বসে আছে 3 জন ব্যক্তি। মিটমিট করে চোখ খুঁজে ফারুক আর মিম। রবিন বলে ওঠে, তোরা মরার জন্য তৈরি হয়ে নে, আমাদের মারতে এসেছে, নিজেরাই আমাদের জালে ফেসে গেলি। কুত্তার বাচ্চা, তোরা তো জানোয়ারের থেকেও খারাপ। তোদেরকে মারার জন্য আমার কোনো প্ল্যান প্রোগ্রামের প্রয়োজন হয় না। চোখের পলক ফেললে তোরা বুম। কথাটা শুনে আখি একটা থাপ্পড় মারে মিমকে। এটা দেখে ফারুক বলে ওঠে, এখানে শুধু একজন গ্যাংস্টার নয়, গ্যাংস্টার 2 জন, আর তোরা আমাদেরকে তুলে এনে নিজের মৃত্যুটাকে সহজ করে দিলি। তোর সামনে ফেলে রেখে লেডি গ্যাংস্টারকে প্রকাশ্যে রেপ করব, দেখ তুই। কুত্তার বাচ্চা, ওর গায়ে যদি একটা হাত দিয়েছিস তোর ওই হাত কেটে তোরই পাছার ভেতরে ঢুকিয়ে দেব। তবে দেখ কি করে ওকে আমরা রেপ করি। কথাটা বলে বুকের ওপর থেকে অন্যটা ফেলে দেয় রবিন। ফারুক কি করবে বুঝতে পারে না। হঠাৎ করে ফারুক একটা মুচকি হাসি দেয়, কিন্তু কি কারণে মুচকি হাসি দিল কেউ বুঝতে পারে না। এরপর যখনই মিমের শরীর থেকে কাপড়গুলো খুলতে যাবে তখনই হঠাৎ করে কোথা থেকে যেন একটা গরম বুলেট এসে আখির কপাল বরাবর লাগে। গরম বুলেটের আঘাতে শরীর থেকে মাথাটা ছুটে গিয়ে দেয়ালে বাড়ি খায়। হঠাৎ এমন হওয়াতে বেশ খানিকটা ভয় ও আতঙ্কে পিছিয়ে যায় সবাই। ফারুক এটা দেখে হাসি থাকে আর বলে ওঠে, তোদের বলেছিলাম আমাদের সাথে পাঙ্গা নিস না, কিন্তু নিজের মৃত্যুটা তোরা নিজেরাই সহজ করে দেবে। হঠাৎ করে 50 থেকে 60 জন গোডাউনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। কয়েকজন হেলিকপ্টার করে গোডাউনের ওপর থেকে নিচে নামে আর বৃষ্টির মতো গুলি করতে থাকে। মুহূর্তের মধ্যে গোডাউনটা লাশের কারখানা তৈরি করে ফেলে। সামনে শুধু দাঁড়িয়ে আছে রবিন আর আরিফ। তারা ভয়ে কিছু বলতে পারে না। হ্যাঁ, নাইম সেখানে চলে এসেছে। নাইম দৌড়ে এসে ফারুকের বাঁধন খুলে দেয়। যখনই রবিন গুলি করতে যাবে মিমকে, তখনই ফারুক একটা ধারালো শ্রামদা নিয়ে 2 হাত কেটে ফেলে চোখের পলকে রবিনের। তাদের দুজনকে পঙ্গু করে সেখানেই ফেলে রাখে। মিমের বাঁধন খুলে দেয়। মিম বলে ওঠে, ফারুক, ওদের আমি মারতে চাই, কেননা আমার বাবা মার প্রতিশোধ আমাকে নিতে হবে। ফারুক কোনো কথা বলে না, চুপচাপ আছে। মিম তাদের সামনে গিয়ে তাদের মুখের ওপর থুতু মারে আর বলে ওঠে, তোরা আমাকে রেপ করতে চেয়েছিলিস না, দেখ এখন তোদের সাথে কি করি। এই বলে মিম রবিন আর আরুফের পুরুষত্ব কেটে ফেলে। তারপর ধারালো ছুরিটা তাদের পিছনে ঢুকিয়ে দেয়। বুক বরাবর খুব খণ্ড খণ্ড করে ফেলে। সাথে সাথে মৃত্যুর দুয়ারে ঢলে পড়ে তারা। হঠাৎ করে সেখানে প্রবেশ করে সম্রাট আর বলে ওঠে, এটা কি হলো? আমি আসার আগেই স্টোরিটা তোমরা শেষ করে দিলে। কিছুটা চ্যাপ্টার আমার জন্য ফাঁকা রাখলেও ভালো হতো। ইন্সপেক্টর সম্রাটকে দেখে খানিকটা বিচলিত হয়ে যায় তারা। ইন্সপেক্টর সম্রাট বলে ওঠে, দেখো, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি আগে থেকেই জানতাম যে তোমরা 2 জন গ্যাংস্টার, আর আমি তোমাদের সঙ্গে সঙ্গ দেওয়ার জন্যই এখানে এসেছি, কোনো রকম পুলিশ ছাড়াই। তোমরা এক কাজ করো, এই মাস্ক দুটো তাদের মুখে লাগিয়ে দাও। তোমাদের 2 গ্যাংস্টারকে সবাই খুঁজে বেড়াচ্ছে, আর এদেরকে 2 গ্যাংস্টার সাজিয়ে মানুষের সামনে চালিয়ে দেব। বলবো কেউ বা কারা লেডি গ্যাংস্টার আর গ্যাংস্টার রাজাবাবুকে মেরে ফেলেছে। তাহলে পুলিশ আর তোমাদেরকে খোঁজার জন্য পাগলের মতো ছুটে বেড়াবে না, আর তোমরাও আড়াল থেকে তোমাদের কাজ চালিয়ে যেতে পারবে। সম্রাটের কথা মতো তারা তাই করে। তারপর সম্রাট ফোন করে সাংবাদিকরা চলে আসে। সাংবাদিকরা এসে প্রশ্ন করে, স্যার, বিশ্বাসই করতে পারছি না যে 2 গ্যাংস্টারকে কেউ কারা মেরে ফেলেছে। এটা সত্যি, তাদেরকে কেউ বা কারা মেরে ফেলেছে, কিন্তু 2 গ্যাংস্টার এদেশের জন্য অনেক ভালো করেছে। যেহেতু তারা আর বেঁচে নেই, তাই তাদের খুঁজে বের করার আর কোনো মানে থাকে না। তবে এই গ্যাংস্টারদের কারা মেরেছে তাদেরকে খুঁজে বের করা এখন পুলিশের দায়িত্ব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে বিশ্বের সবচেয়ে বড় গ্যাংস্টারদের মেরে ফেলে রেখেছে। যেখানে কিনা সবাই আতঙ্কে থাকতো, সেখানে আজকে সেই গ্যাংস্টারগুলোকে মেরে ফেলেছে। পুলিশ তদন্ত করবে
কে হত্যাকাণ্ড চালিয়েছে। পরবর্তী খবর পেতে সাথে থাকুন। লাশগুলো নিয়ে যেতে বলে। সেখান থেকে ফারুক, সম্রাট সহ সবাই বেরিয়ে পড়ে। সম্রাটের বাড়িতে সবাই এসে বসে আছে। সম্রাট বলে ওঠে, তোমরা দুজন দেখতে অনেক সুন্দর। তোমরা একে অপরকে বিয়ে করে নতুন করে জীবনটাকে শুরু করো, আর আমি তোমাদের সাথে আছি। আপনি যেটা বলবেন আমরা সেটাই করব। বিয়ে করলে আজকে করতে হবে, আর আজকে এখানে বিয়ে করে রাতে আমরা লন্ডনের উদ্দেশ্যে রওনা দিব। ওখানে আমার বিজনেসে একটু সমস্যা হয়েছে। তাদের কথা মতো তাদের বিয়ের ব্যবস্থা করা হয়। দেখতে দেখতে তাদের বিয়ে হয়ে যায়। একই সাথে নাইম আর নীলার বিয়ে দেয়, রাকিব আর নীলার বিয়ে দেয়। তারপর তারা 6 জন মিলে সম্রাটের কাছ থেকে বিদায় নিয়ে নিজেদের হানিমুন করার জন্য একটা প্রাইভেট প্লেনে রওনা দেয় লন্ডনের উদ্দেশ্যে। সেখানে গিয়ে রুমের মধ্যে ফ্রেশ হয়ে বসে আছে। ফারুক বলে ওঠে, আমি কি আমার লেডি গ্যাংস্টার বউটাকে আদর করতে পারি? আমি কি কাউকে মানা করেছি? ফারুকও সুযোগ পেয়ে সাথে সাথে মিমকে নিয়ে হানিমুনের স্বপ্নটা পূরণ করতে থাকে। ধীরে ধীরে দুজনকে ভালোবাসার চাদরে আগলে নিতে থাকে। পরস্পর দুজনকে তাদের সবকিছু বিলিয়ে দেয়। রাতটা তারা ভালোবাসার চাদরেই কাটা থাকে। তাদের স্বপ্ন পূরণের আশা, আকাঙ্ক্ষা এবং তাদের জন্য শুভ কামনা করে গল্পটা এখানেই শেষ করে দিলাম। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।